গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সবাই আছিস কেমন বৃষ্টির দিনে? দেবপ্রিয় সরকার রিপোর্টিং। ওকে, অল রাইট। প্রীতিকা পাত্র, অর্পণ চন্দ্র, সপ্তর্ষি ব্যানার্জি, পারভেজ মুশারফ, রিজওয়ানা পারভিন, চলে আয় চলে আয় সবাই। আহ ওহ, হোয়াট এ হেক্টিক ডে। না, হোয়াট এ হেক্টিক ডে শুরুই তো হয়নি রে, হাই রে। তার আগের দিন ক্লাসটা ব্যাকলগ আছে, তাহলে কি আজকের ক্লাসটা করা যাবে, বাট আগের দিনেরটা একটুখানি যদি জানতিস ভালো হতো, বাট খুব একটা না। আজকে তো নতুন টপিক, চ্যাপ্টার নতুন নয়, বাট টপিক নতুন। চেষ্টা কর, যদি না হয় তখন তাহলে পরে ব্যাকলগ কমপ্লিট করে আসিস, কেমন? তো মনে হয় না খুব অসুবিধা হবে বলে। ওকে। আচ্ছা, কন্টিনিউটি সবাই বুঝেছিলি কি বুঝিসনি বল? কন্টিনিউটি সবাই বুঝেছিলিস কি বুঝিসনি? ভালো আছি বাবু, একদম ঝকঝকে আছি। হেক্টিক ডে নয় রে বাবা, এই দিন শুরু হলো রে, এখন থেকেই হেক্টিক বলে ভগবানও কাঁদবে উপরে বসে बसे। प्लीज क्या हो गया भाई? नींद से उठ के कोई आदमी पहला क्लास लेने आ रहा है और बोल रहा है कि ये पूरा हेक्टिक डे है। ये कैसे बेहुदा इंसान है भाई, मेरे को ही डांटेगा है ना। চলে এসছো, আসো আসো। সুস্মিতা পাল এক গাল হেসে বলছে চলে এসছি। আর আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে। আরে যাই না, সকালে এখানেও খুব একটা বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ওই হচ্ছে কথা। বুঝেছিস তো সবাই? ভেরি গুড, ভেরি গুড। যদিও এই চ্যাপ্টারের এই পার্টটা হয়ে গেলেই আসবে না মজা। মজা বলবো না, চ্যাপ্টারগুলো বেশ আছে, ঝামেলাদায়ক আছে, বললে লাভ নেই। হ্যাঁ, আর রিলেশন ফাংশন নিয়ে বাবুরে তোরা অনেক কথা আমাকে বলেছিস যে স্যার রিলেশন ফাংশনে কোয়েশ্চেন করতে সমস্যা হচ্ছে, এটা ওটা। তো যখন সিলেবাস শেষ হয়ে যাবে না, তখন আমি প্র্যাকটিস করিয়ে দেবো, হয়ে যাবে, চিন্তা করিস না। ঠিক আছে? আচ্ছা, এইবারে তোরা ফাংশনের সময় অনেক সময় দেখেছিস বাবু, ওটা হার্ট উইকও নয়, হ্যাট্রিকও নয়, ওটা হেকটিক। হেকটিক হচ্ছে, হেকটিক মানে হচ্ছে যেটা কি বলবো, ঝঞ্ঝাটময়, ঝামেলাময়, মানে প্রচুর কাজে ব্যস্ত ছিলি, মিডনাইটে রেন হচ্ছিল। আচ্ছা, এবারে একটা কথা বলবো তোদেরকে, সেটা হচ্ছে যে যখন জিনিসটা পড়ে নে, আর সিলেবাস শেষ হয়ে গেলে আমি তো বললাম রিভাইজ করিয়ে দেবো। আর অনেকের মনে প্রশ্ন ছিল যে ফাংশনে কেন ট্রান্সফরমেশন অফ গ্রাফ করিয়েছিলাম, কোথায় কাজে লাগবে, বা লিমিটে কেন এত করিয়েছিলাম। তোরা কন্টিনিউটির ক্ষেত্রে দেখেছিস যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট ইত্যাদি ইত্যাদি কিন্তু বের করতে হয়েছে। ডিফারেন্সিয়েবিলিটির ক্ষেত্রেও যখন এমসিকিউ সলভ করবি আর যদি সাবজেক্টিভ কোয়েশ্চেন হতো, দুটোর অ্যাপ্রোচ কিন্তু একটু আলাদা আলাদা, যদিও কনসেপ্ট একই। ডিফারেন্সিয়েবিলিটিতে সাবজেক্টিভ অ্যাপ্রোচ একটা রকম হয়, বাট যখন এমসিকিউ হ্যান্ডেল করবি, পার্টিকুলারলি তোদের সেমিস্টার এক্সাম অথবা যখন ডব্লিউবিজেই দিবি বা মেন্স দিবি বা অ্যাডভান্স দিবি, সেখানে একটা অ্যাপ্রোচ আলাদা হয়। তো আমি দুটো অ্যাপ্রোচই দেখাবো, একটা কনসেপ্ট ক্ল্যারিটির জন্য আর একটা এমসিকিউ অ্যাপ্রোচের জন্য, কি করে করবি বেশি ক্যালকুলেশন বা বেশি ঝঞ্ঝাটে না গিয়ে, কেমন? লেট স্টার্ট গাইজ। বাবু, ডিফারেন্সিয়েবিলিটির কনসেপ্টটা কি সেটা আগে একটু বলি। সেটা হচ্ছে যে তোরা ফিজিক্সে সবাই পড়েছিস যে রেক্টিলিনিয়ার মোশন ইন এ অফ এ পার্টিকেল বা মোশন ইন এ স্ট্রেট লাইন, তাই না? সবাই কিন্তু পড়েছি সেটা, যে মোশন ইন এ স্ট্রেট লাইন, যে একটা পার্টিকেল বা একটা বস্তু যখন সরল রেখায় যায়, একটা পার্টিকেল বা একটা বস্তু যখন সরল রেখায় চলে, তার একটা স্পিড থাকে বা ভেলোসিটি থাকে। ধর এরকম একটা পার্টিকেল গেছে, ঠিক আছে? তো এই যে পার্টিকেলটা যাচ্ছে, এর একটা স্পিড আছে, ধরে নে ভি যে স্পিড। আচ্ছা, এর একটা প্রাইমারি ভেলোসিটি আছে, ইউ ইকুয়ালস টু 0 ধরে নিচ্ছি সাপোজ, অ্যান্ড টি টাইমের পরে এর স্পিড হয়েছে ভি, এবং যেখানে অ্যাক্সিলারেশনটা হচ্ছে এফ, সাপোজ মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা দেওয়া আছে। তো তোদের কাছে একটা সিম্পল ফর্মুলা আছে, সেটা কি? সেটা হচ্ছে তোরা সবাই জানিস যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি। এটা তোরা ফর্মুলা জানিস, তাই তো? এর মানে কি? পার্টিকেলটা প্রাইমারি একটা ভেলোসিটিতে স্টার্ট করছে, একটা অ্যাক্সিলারেশন আছে, যে অ্যাক্সিলারেশনটা ফিক্স, কারেক্ট? যে ত্বরণটা ফিক্স আছে, তাই না? ত্বরণটা যদি ফিক্স থাকে, এবারে টি টাইম পরে পার্টিকেলটার ভেলোসিটি কি লেভেলে যাবে সেটা ক্যালকুলেট করার জন্য এটা করেছি। কিন্তু বাস্তব দিকটা যদি একটু নির্বাচন করিস, বাস্তব দিকটা যদি একটু ভেবে দেখিস, এটা কিন্তু রিয়েল লাইফে পসিবল নয়, তাই না? এটা কিন্তু রিয়েল লাইফে পসিবল নয়। তুই বলবি কেন স্যার? ধর তুই একটা রাস্তা দিয়ে যাচ্ছিস, ঠিক আছে? ধর এটা তোর কাছে রোড আছে, ধর এটা তোর কাছে রোড আছে। হুম, হ্যাঁ। এইবারে ধর রাস্তা দিয়ে যাচ্ছিস, তুই রাস্তাতে যখন গাড়ি চালাস বা বাইক চালাস বা সাইকেল চালাস বা হেঁটে যাস, হোয়াটএভার,
তো রাস্তাটা কিন্তু এরকম যাচ্ছে, কখনো এরকম বেঁকেছে, কোনো গাড়ি যাচ্ছে সেটাকে ওভারটেক করলি, এরকম যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি তুই কোনোদিন স্ট্রেট লাইনে গ্রাফ কিন্তু পাবি না, তাই না? তুই কোনোদিন গ্রাফ কিন্তু স্ট্রেট লাইন পাবি না, তোকে আঁকা বাঁকা পথেই যেতে হবে, তাই না? এবং তার সঙ্গে সঙ্গে কোথাও রাস্তা খারাপ, কোথাও রাস্তা খুব ভালো, কোথাও আবার রাস্তা এতটাই স্মুথ যে কারণে ফ্রিকশন অনেক কমে যায়, সেক্ষেত্রে ব্যালেন্সিং এর প্রবলেম হয়। তুই কি করিস, গাড়িটাকে একটু ধৈর্য ধরে চালাস এবং এদিক ওদিক কাটিয়ে একটু বাঁকিয়ে টাইমটা বেশি নিয়ে একটুখানি স্পেসটা বেশি নিবি, যাতে তোর সেন্টার অফ গ্র্যাভিটিটা ঠিক থাকে এবং গাড়িটা বা সাইকেলটা ঠিক করে নিয়ে যেতে পারিস। তো সেই যে জিনিসগুলো আসে তার কারণ কি? বিকজ দ্যাট ইজ দ্য প্র্যাকটিক্যালিটি, ডিফিকাল্টি অফ দ্য সিচুয়েশন। এবং তার সঙ্গে সঙ্গে কখনো হাওয়াও চলছে, কখনো জোরে হাওয়া চলছে, তো এয়ার রেজিস্ট্যান্সও কাজ করে, তাই না? তো কোনো দিন কোনো একটা মুভেবল পার্টিকেলের অ্যাক্সিলারেশন ফিক্স হতে পারে না, মানে এফ ক্যানট বি ফিক্সড, জীবনে হবে না। ইনস্ট্যান্টসে চেঞ্জ হতে থাকবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হতে থাকবে, তাই না? ওরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোর যেরকম পাথও চেঞ্জ হবে, অ্যাক্সিলারেশনও চেঞ্জ হবে, ভেলাসিটিও চেঞ্জ হবে। তো এটা কে আবিষ্কার করেছিল? এটা নিউটন আবিষ্কার করেছিল, তাই না? তো নিউটন দেখলো যে আমি যদি এই জিনিসটা লোকজনকে বলি, কিছুদিন পরে সবাই খুব স্মার্ট হয়ে যাচ্ছে, সবাই বুঝে যাবে যে নিউটন বাবু কি করেছেন, যে নিজের সুবিধার জন্য সবকিছুকে আইডিয়াল ফ্রেমে মেনে নিয়েছেন। দিস ইজ এ ভেরি আইডিয়াল ফ্রেম। এই আইডিয়াল ফ্রেম কিন্তু লাইফে কোনোদিন এক্সিস্ট করে না, নাথিং ইজ আইডিয়াল। তখন নিউটন ভাবলো, বাবা আমাকে একটা কিছু উপায় বের করতে হবে, না হলে লোকজন আমাকে গালিগালাজ করবে এত ভালো কিছু বের করার পরেও ফিজিক্সে। ও তখন ভাবলো যে আমি কি করবো, এই আঁকা বাঁকা পথে গতিটা নির্ণয় করব কি করে। অনেক ভেবেচিন্তে ভেবে দেখলো যে ঠিক আছে, এই প্রসেসটা আমি ফলো করব, মানে এইটা হচ্ছে সবচেয়ে সুবিধার, ক্যালকুলেশনে কোনো ঝামেলা নেই। কিন্তু ও তখন ভেবেছে কি, যে ঠিক আছে আমি কি করব, ধর একটা পার্টিকেল ধর এরকম কার্ভে গেছে, ধর এরকম কার্ভে গেছে, সে যেখানেই যাক, ও কি করলো, ঠিক আছে এই জিনিসটা আমি এই ফ্রেমে, মানে রিয়েল ফ্রেমে অ্যাপ্লাই করব। তো তখন কি করলো, বললো এই কার্ভটাকে টুকরো টুকরো ইনফিনিটি ছোট পয়েন্টে কেটে দিয়েছে, ছোট পার্টে ভাগ করে দিয়েছে, ইনফিনাইট ছোট কাটে, মানে যতটা ছোট তুই ভাবছিস তার থেকেও ছোট, যতটা ছোট তুই ভাবছিস তার থেকেও ছোট। তাহলে দেখ আমার কাছে যে এইটুকু পার্ট যেটা, সেটা একটা স্ট্রেট লাইনের মতো কাজ করছে, একদম ছোট্ট। এই স্ট্রেট লাইনের মতো যে কাট করছে, এটা কি সময়, ইনস্ট্যান্টেনিয়াস সময়, মানে একটা একদম অতি ক্ষুদ্র সময়, ইনস্ট্যান্টেনিয়াস সময়, তাই না? এবারে ও বলছে যে এইটুকু ছোট্ট জিনিসের মধ্যে আমি এই জিনিসটাকে অ্যাপ্লাই করি। তখন বলবে যে তুমি কতবার অ্যাপ্লাই করবে, যে কোনো জায়গায়, যে কোনো অ্যাট অ্যান ইনস্ট্যান্ট। তোকে বলে দিল যে 7 সেকেন্ডে তার গতি নির্ণয় করো, তুই ওই ইনস্ট্যান্টেই গতিটা নির্ণয় করবি, তাই নাকি? ভেলোসিটিটা তো তুই নির্ণয় করবি কোথায়, ওই ইনস্ট্যান্সে। তাহলে আমি যদি এখন একটা সিম্পল কার্ভ ধরি, একদম সিম্পল কার্ভ, ধর আমার কাছে এরকম একটা কার্ভ আছে, ঠিক আছে? এবারে ধর এটা আমার একটা কার্ভ, তো একটা সবসময় ফাংশনকেই, যে কোনো একটা গ্রাফ মানেই তো একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করবে। ধর এরকম একটা গ্রাফ আছে। নিউটন বাবু কি করলেন, বললো চলো লেটস ফাইন্ড আউট কি করা যায়। ও বলছে যে ধর আমার কাছে এটা একটা এ পয়েন্ট আছে, এ পয়েন্টের জন্য ধর গ্রাফের ভ্যালুটা হচ্ছে এফ এ। মন দিয়ে শুনবি, আমি কি বলেছি, একদম টুকরো জায়গায়, একদম টুকরো জায়গায় কেটে নে জিনিসটাকে, মানে কি, ধর এর পাশাপাশি আমি একটা পয়েন্ট কাটছি, সাপোজ সেটা ধরে নিচ্ছি এ প্লাস এইচ, যেখানে এইচটা হচ্ছে টেন্ডিং টু 0+, মানে একদম ছোট্ট ইনক্রিমেন্ট হয়েছে, এটা একটা স্ট্রেট লাইনের মতো দেখতে। তো এর জন্য ফাংশনের গ্রাফটা কত পেয়েছিস, এফ অফ এ প্লাস এইচ। এইবারে ভেলোসিটি, ভেলোসিটি কি কাজ করে, ভেলোসিটি কাজ করে যে ডিসপ্লেসমেন্টের চেঞ্জেস, মানে সরণ যাকে বলে বাংলাতে, ডিসপ্লেসমেন্টের চেঞ্জেস ওভার টাইম, সময়ের সাপেক্ষে যেটুকু ডিসপ্লেস হয় সেইটাকে আমরা বলি ভেলোসিটি। তার মানে কি, ভেলোসিটি মানে কি, ডিসপ্লেসমেন্ট ওভার টাইম, তাই না? ডিসপ্লেসমেন্ট ওভার টাইম মানে সরণ আপন সময়ের সাপেক্ষে, এটাই তো আমরা করি, ডিসপ্লেসমেন্ট ওভার টাইম। ডিসপ্লেসমেন্টটা কি হয়, আমার প্রাথমিক বিন্দু এবং ফাইনাল বিন্দুর মধ্যে যে ডিস্টেন্সটা হয়, প্রাথমিক বিন্দু এবং ফাইনাল বিন্দুর মধ্যে যে ডিস্টেন্স হয় সেটাই আমার কাছে ডিসপ্লেসমেন্ট।
তাই না? নট কি যে আমরা সবসময় যদি এইটাকে যদি আমি ধরি, এইটা যদি ধরি, আমার কাছে ডিসপ্লেসমেন্ট কিন্তু আলটিমেটলি এইটা, তাহলে এখানটায় আমার কাছে টোটাল ডিসপ্লেসমেন্টটা কত, এইটুকুও মুভ করেছে, মানে আমি লিখবো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, টাইমটা কোনটা, এইট সময় মুভ করেছে, তাহলে ডিভাইডেড বাই এইচ। এইটা আমার কাছে নিউটন বলে দিল ভেলোসিটি, ইজন্ট ইট? এইটা আমার কাছে নিউটন কি বললো, ভেলোসিটি বললো, তাই তো? এবং সেইটাকেই বললো যে নাথিং বাট, যে এই যে ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ অফ এফেক্টস, এটা কি ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ অফ, ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ অফ, ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ অফ এফেক্টস ইন এইচ, সেটাই আমার কাছে কি বলছে, বেসিক্যালি নাথিং বাট এফ ড্যাশ এক্স বা ডেরিভেটিভ অফ এক্স বা ডিফারেন্সিয়েশন অফ এক্স। এবং তোরাও যখন এই জন্যই কোনো কোনো জায়গায় ভেলোসিটি যখন বের করিস, তোরা সবসময় দেখবি ডিএক্স ডিটিটাকেই বের করিস, ডিএক্স ডিটিটাকেই বের করিস ভেলোসিটি। এখানে কি এক্স ইজ এ ফাংশন অফ টি, মানে ফ্রেমটা আমার কাছে, রেফারেন্স ফ্রেমটা কি কাজ করে, এটা টি এর কাজ করে, এটা এক্স এর কাজ করে। আমার এখানে যেটা ওয়াই এর কাজ করেছিল সেটা এখানে এক্স এর কাজ করবে, আর এই যে হরাইজন্টাল অ্যাক্সিস এটা কিন্তু টি এর কাজ করবে। এটাই তো তোরা ভেলোসিটি করতিস। দিস ইজ ওয়ান রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন। মানে বেসিক্যালি সিম্পল জিনিস হচ্ছে যে কোনো ফাংশনের ডেরিভেটিভ মানেই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। ইয়েস অর নো? ব্যাপারটা বোঝা গেল কি যায়নি বলো? ব্যাপারটা বোঝা গেল কি যায়নি বলো? ডেরিভেটিভ মানে কি হলো, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। ঠিক আছে, ঠিক আছে। এইবারে তুই বলবি যে স্যার আর ম্যাথমেটিক্যাল কি অ্যাপ্লিকেশন আছে? আরো একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন আছে, সুন্দর জিনিস সেটা। সেটা কি, পুরা 2 ডাইমেনশনে এটা একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাপ্লিকেশন। আমি আসছি এবারে ডেফিনেশনে, বেশি কিছু নেই কিন্তু, একদম সিম্পল জিনিস, জাস্ট লিমিটই টেস্ট করতে হবে, আলটিমেটলি বুঝেই গেছিস। এটা ফিজিক্যাল অ্যাপ্লিকেশন। আর একটা কি হয়, জিওমেট্রিক্যাল অ্যাপ্লিকেশন। আর একটা কি হয়, জিওমেট্রিক্যাল অ্যাপ্লিকেশন। জিওমেট্রিক্যাল অ্যাপ্লিকেশন সেটা কি হয়, সিম্পল একটা ছোট্ট জিনিস বলছি। তোরা 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে পড়েছিস যে ধর আমার কাছে দুটো পয়েন্ট আছে, ঠিক আছে? ধর এই পয়েন্টটা হচ্ছে এ কমা বি, আর এই পয়েন্টটা হচ্ছে সি কমা ডি। তো এখন আমি যদি এইটাকে যোগ করে দিই, মানে এই যে এ বি লাইনটাকে যোগ করে দিই, এটাকে যদি একটু যোগ করে দিই এ বি লাইনটাকে, তাহলে এ বির স্লোপ মানে নতি কত হবে, স্লোপ অফ এ বি, স্লোপ অফ এ বি এটা কত হয় সবাই তোরা জানিস, ডি মাইনাস বি আপন সি মাইনাস এ, ওয়াই কোঅর্ডিনেট বাই এক্স কোঅর্ডিনেট স্লোপ, এটাই তো তোরা সবাই জানিস। আচ্ছা, ঠিক সেইভাবে আমি যদি একটা ফাংশনের, আমি যদি একটা কার্ভ আছে, এবারে কার্ভ মানে কি, একটা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট হবে, সাপোজ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, এটা একটা কার্ভ আছে। এটা একটা কার্ভ আছে, ঠিক আছে? এইবারে ধর আমার কাছে এই পয়েন্টটা হচ্ছে এ, তাহলে কার্ভের জন্য আমার কাছে এই ফাংশনের ভ্যালুটা কত হবে, এফ এ। তার মানে এই পয়েন্টটা হচ্ছে এ কমা এফ এ। মন দিয়ে শুনবি, কনসেপ্টটা একবার বুঝে গেলে আর অসুবিধা হবে না কিছু। আর এই পয়েন্টটা ধর আমি ছোট্ট ইনক্রিমেন্ট নিয়েছি, স্মল ইনক্রিমেন্ট, ধর এফ অফ এ প্লাস এইচ, আর এই পয়েন্টটা হচ্ছে এ প্লাস এইচ। তাহলে আমি যদি এই লাইনটাকে ধরি, এই যে এ বি লাইন, তাহলে স্লোপ অফ এ বি কত হবে, স্লোপ অফ এ বি এটা কত হয়ে যাবে, তুই বলবি স্যার কিছুই নয়, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এ প্লাস এইচ মাইনাস এ।
লিমিট ধর এইচ টেন্ডিং টু 0, বিকজ আমি ছোট্ট ইনক্রিমেন্ট নিয়েছি। এবং তুই যদি এইখানটায় এই এ বি লাইনটাকে যদি টানিস তাহলে দেখতে লাইনটা এরকম হবে, এবং এই এ বি লাইনের স্লোপ কিন্তু আমি এটা পেয়েছি। আর এ বি লাইনটাকে তোরা সবাই জানিস এটাকে আমরা ট্যানজেন্ট বলি। এটাকে আমরা কি বলি? ট্যানজেন্ট বলি। তাহলে আমার কাছে এইটাই তো আমার কাছে এফ ড্যাশ এ ছিল, এটাই তো আমার কাছে কি ছিল? এফ ড্যাশ এ, ডেরিভেটিভ অফ এফ এক্স অ্যাট এ পয়েন্ট, তাই না? তাহলে এফ ড্যাশ এ কি দেয়? এফ ড্যাশ এ বেসিক্যালি তোকে দেয় যে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অ্যাট এক্স ইকুয়ালস টু একটা স্পেসিফিক পয়েন্ট এ। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল অ্যাপ্লিকেশন। কোনো ডেরিভেটিভ, কোনো ফাংশনের ডেরিভেটিভ কি দেবে? হয় আমাকে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, আমাকে কি দেবে? ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ দেবে, অথবা আমাকে দেবে স্লোপ অফ এ ট্যানজেন্ট। জিওমেট্রিক্যাল অ্যাপ্লিকেশন এটা, ফিজিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে এটা। এবার অলমোস্ট তোরা একটা ডিফারেন্সিয়েশনের কিন্তু ডেফিনিশন তোরা জেনে গেছিস, যে কি? যে আমি ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জটা জানবো ওই সময়ে। ইনস্ট্যান্টেনিয়াস মানে কি? ওই তাৎক্ষণিক সময়ে। এরকম নয় কি 10 সেকেন্ড 15 সেকেন্ড, সেরকম নয়। এ ভেরি স্মল সময়ে, মানে একদম জিরোর কাছাকাছি যাচ্ছে ওই ইনস্ট্যান্সে বা ওই সময়ে, ওই তাৎক্ষণিক মুহূর্তে আমি কোনো ফাংশনের চেঞ্জ ডিটারমাইন করাটাকেই ডেরিভেটিভ অফ এ ফাংশন বলা হবে। এইবারে তুই বলবি যে স্যার আপনি সবসময় কেন ডান দিকের চেঞ্জ নিচ্ছেন? বাঁ দিকেও তো চেঞ্জ হতে পারত, জানেন তো না কোন দিকে যাবে। যদি কেউ জিজ্ঞেস করে থাকিস তাহলে কথাটা একদম ঠিক জিজ্ঞেস করেছিস, যে ডান দিক বা বাঁ দিকের চেঞ্জেস আমরা কেন দেখব না। তো সেই জন্য আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ডিফারেন্সিয়েবিলিটি বা চেকিং দ্য এলিজিবিলিটি অফ এ ডিফারেন্সিয়েবিলিটি। সব ফাংশনকে ডিফারেন্সিয়েট করা নাও যেতে পারে, সব ফাংশনের কোনো একটা বাঁ দিক ডান দিকের বিন্দুতে চেঞ্জেস সেম নাও হতে পারে। তুই কোনটাকে নিবি? অঙ্কের ক্ষেত্রে তো আর এরকম হয় না যে আমি যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেব, সেটা তো হবে না। তো তাই জন্য আমাদেরকে আসতে হবে যে ডেফিনিশন অফ ডিফারেন্সিয়েবিলিটি জানতে হবে, বা এলিজিবল ফর ডিফারেন্সিয়েবিলিটি কতটা কি হয় সেটা আমাকে জানতে হবে। এবং সেটা জানার জন্য আমাদের ওই কন্টিনিউইটি বা যে কন্টিনিউইটিতে যে লিমিটের কনসেপ্ট করেছে সেই কনসেপ্টের সঙ্গে অলমোস্ট সমান, বাট একটু লিমিটটা ডিফারেন্টভাবে চেক করব। ঠিক আছে, লেটস ফাইন্ড আউট। তাহলে ডিফারেন্সিয়েবিলিটিতে আমরা দুটো অ্যাপ্লিকেশন পেলাম। ডিফারেন্সিয়েবিলিটির আমরা দুটো অ্যাপ্লিকেশন পেলাম, একটা ফিজিক্যাল অ্যাপ্লিকেশন যেখানে দেখব ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, আর আমরা আরেকটা জিনিস দেখেছি সেটা হচ্ছে যে স্লোপ অফ এ ট্যানজেন্ট, যেটা আমরা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে গিয়ে ইউজ করব। ঠিক আছে, এখন ম্যাথমেটিক্যালি আমরা পড়ি ডেফিনেশন কি, আর আমি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে যাব না। হাজার হাজার আছে, যেরকম ভেলোসিটির চেঞ্জেসটা যদি দেখিস, ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ অফ ভেলোসিটি, সেটা অ্যাক্সিলারেশন হয় বা রিটারেশন হয়, তাই না? তাই না? তাহলে বেসিক্যালি আমার কাছে এখন আমি যাব যেটা, সেটা হচ্ছে যে ডেফিনিশন অফ ডিফারেন্সিয়েবিলিটিটা কি জিনিস একটু মন দিয়ে দেখ। প্রশ্নটা কি উঠেছিল? প্রশ্নটা উঠেছিল যে আমি কেন লেফট সাইড আর রাইট সাইডের ডিফারেন্সিয়েশনটা নিইনি। লেটস ফাইন্ড আউট। ঠিক আছে, একটু মন দিয়ে শুনবি, কিচ্ছু নেই কিন্তু। আমি আমার সুবিধার্থে বা সবার সুবিধার্থে কনফিউশন কমানোর জন্য আমি একটাই লিমিট ইউজ করব, এখানে 0 - 0 প্লাসে যাব না। কিন্তু কেন যাব না তার কারণটাও দিচ্ছি। ধরে নে প্রথম দিকেই আমি বলে রাখছি এইচ টেন্ডিং টু 0 প্লাস, এর মানেই হচ্ছে এইচ ইজ গ্রেটার দেন 0। এটা কিন্তু আমি প্রথমেই ধরে নিচ্ছি। ঠিক আছে, তুই 0 মাইনাস নিয়েও করতে পারিস, অসুবিধা নেই। আমি বেশি কনফিউশনে যাব না, যত কম জিনিসের উপরে মনে রাখা যায় তত ভালোই আমি বিলিভ করি। এইবারে নোট তো করবি ডেফিনেটলি। এইবারে আগে বুঝে নে, পরে ক্লাসের পরে চাইলেও নোট করতে পারিস। আচ্ছা, ছবিটা ভালো দেখার জন্য আমি একটু দূরের দিকেই করছি। এটা হচ্ছে তোর এ প্লাস এইচ, কারেক্ট। আর যদি বাঁ দিকে নিই বাবু, তাহলে আমার কাছে এই পয়েন্টটা হয়ে যাবে এ মাইনাস এইচ। আমি যদি রাইট সাইডের চেঞ্জটা দেখি, সেটা কি ছিল? লিমিট এইচ টেন্ডিং টু 0 প্লাস এফ অফ
এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। এইচটা কোত্থেকে এসছে? এ প্লাস এইচ মাইনাস এ। যেহেতু আমি ডান দিকের চেঞ্জেসটা দেখেছি, তাই জন্য এটাকে আমরা বলবো রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন। ডান দিকের লিমিট দেখলে কি দেখি? রাইট হ্যান্ড লিমিট। ডিফারেন্সিয়েশন যেহেতু দেখছি, এটাকে আমরা বলবো আরএইচডি বা রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন। তাহলে এটাকেই আমি লিখবো কি? রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন। রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন। বা এটাকে আমি সিম্পল কি বলবো? আর এইচ ডি। ইয়েস। এইবারে যদি লেফট সাইডটা দেখি, একটু মাথায় রাখিস, এই যে এ মাইনাস এইচ লিখেছি, আমার কাছে এটা কিন্তু ইনিশিয়াল। বাঁ দিকটা সবসময় ইনিশিয়াল নি, ডান দিকটা ফাইনাল নি। তাহলে আমার কাছে এখানটায় কি হবে? এটা সিম্পলি আসবে যদি আমি লেফট হ্যান্ড, কেন কি বাঁ দিকেরটা নিচ্ছি, তাহলে সিম্পলি লিখবো লিমিট এইচ টেন্ডিং টু 0 প্লাস ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এটার মানেও কিন্তু যে লিমিট এইচ টেন্ডিং টু 0 প্লাস এফ অফ এ মাইনাস এফ অফ এ মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ, এবং এইটাকেই আমরা বলবো লেফট হ্যান্ড ডেরিভেটিভ। লেফট হ্যান্ড ডেরিভেটিভ বা এলএইচ ডি। ঠিক আছে? এবং এইটাকে আমরা কি হিসাবে লিখতে পারি? এফ ড্যাশড এ প্লাস, আর এইটাকে আমি লিখবো এফ ড্যাশড এ মাইনাস। ঠিক আছে? এবারে তুই বলবি যে স্যার বাঁ দিক নিয়েছেন, এইচ প্লাস রেখেছেন কেন? বাবুরে একটা ঝোল হয়ে যেত। এই যে বিপিসিএম বলছে যে 0 মাইনাস হবে না, আমার উত্তর হবে না, হবে না। এখানে ভুল করে লিখিনি। মুখস্থ করবি না জিনিসটাকে, একটু বোঝার চেষ্টা কর কি জন্য লিখেছি। সেটা হচ্ছে যে যদি আমি এইচ টেন্ডিং টু 0 প্লাস না রাখে 0 মাইনাস করে দিতাম, এ মাইনাস এইচটা কিন্তু এর থেকে বড় হয়ে যেত, তাই না? আমি যদি এইচ টেন্ডিং টু 0 প্লাস আছে বলেই তো মাইনাস এইচ টেন্ডিং টু 0 মাইনাস, মানে এইচ মাইনাস এইচটা লেস দেন 0 হবে। তাহলে এ মাইনাস এইচটা লেস দেন এ হবে, মানে এর বাঁ দিকে আছে। কিন্তু কোনো কারণে যদি তুই এইচ টেন্ডিং টু 0 মাইনাস করতিস, তখন তোর কিন্তু এই যে এ মাইনাস এইচ এটা কিন্তু গ্রেটার দেন এ হয়ে যেত। কেন? বিকজ এইচ টেন্ডিং টু 0 মাইনাস হলে মাইনাস এইচ টেন্ডিং টু 0 প্লাস হয়ে যায়। উল্টো পাল্টা করবি না। কথাটা বুঝতে পেরেছিস তো? 0 মাইনাস করে দিলে তখন তোকে এই ডেফিনেশন রাখতে হবে, এইটা রাখতে হবে সেম। আমি এখানে এ মাইনাস এইচ করা আছে, উল্টো পাল্টা করবি না, মুখস্থ করবি না। আমি কি করছি? লেফট সাইডেরটাকে চেঞ্জেস দেখছি। তাহলে এ মাইনাস এইচ রাখিনি এই জন্যই, এ প্লাস এইচই রেখেছি এই কারণে, যাতে এটা ডিস্টিংগুইশ করা যায় যে এইচ টেন্ডিং টু 0 প্লাস থাকলেই এ মাইনাস এইচটা এর বাঁ দিকেই থাকবে, মানে রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের চেঞ্জেসটাকে ডিসিগনিফাই করবে। এবং যদি কোনো কারণে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো সমান হয়ে যায়, তাহলে আমি বলবো দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু এ। তাহলে আমি কি লিখবো? সো ফাইনালি therefore বা if f dashed a plus that is equals to f dashed a minus, that is right hand derivative equals to left hand derivative, then fx is said to be fx is said to be differentiable at x equals to, এটাই হচ্ছে ডেফিনেশন অফ ডিফারেন্সিয়েবল।
কার সমস্যা কি আছে বল, আমি ক্লিয়ার করে দিই। 10 মিনিট যাক, কিন্তু এইটা একবার ঝাঁকাস হয়ে গেলে আর কিছু নেই। আমি জানি এখানটা একটু খটোমটো লাগবে তোদেরকে, কেন দুটো জিরো প্লাস রেখেছি, বাট বাবু একবার ভেবে দেখ, শুধু জিরো প্লাস রেখেছি বলেই তবেই না এ প্লাস এ মাইনাস এইচটা এর বাঁদিকে এসছে। জিরো প্লাস রেখেছি বলেই, বিপিসিএম বুঝেছিস? এবারে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। জিরো প্লাস রেখেছি বলেই এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভকে সিগনিফাই করছে। কারোর যদি মনে হয় না আমি জিরো মাইনাস নিলে আমার সুবিধে হবে, মানে ধর লিমিট এইচ টেন্ডিং টু জিরো মাইনাস নিচ্ছে সে, তখন তুই লেফট হ্যান্ড ডেরিভেটিভটা এইভাবে ডিফাইন করতে পারিস, অসুবিধে কিছু নেই। তুই শুধু এইভাবেই লিখবি, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ, এটা সেম থেকে যাবে তখন। কেন? বিকজ জিরো মাইনাস হয়ে গেলে এ প্লাস এইচটা এর থেকে ছোট, মানে বাঁ দিকে চলে আসবে। এটা যদি এ হয়, এটা এ প্লাস এইচ হয়ে যাবে। এটাও করতে পারিস, অসুবিধে কিছু নেই। বাট ফর দ্য টাইম বিং আই কেপ্ট দ্য লিমিট সেম সো দ্যাট আই আন্ডারস্ট্যান্ড ইট ক্লিয়ারলি, অন্য কিছু না। রিপিট আবার করে দিচ্ছি, আরও একবার রাফলি রিপিট করে দিচ্ছি, ঠিক আছে? আর একবার রাফ ওয়েতে রিপিট করে দিচ্ছি, চট করে দেখ। কিছুই নয়, এরকম একটা কার্ভ আছে, শোনা মন দিয়ে আরেকবার শুনে নে, আমি রিপিট করে দিচ্ছি। এটা হচ্ছে বাবু, এখানটায় ধর এ পয়েন্ট আছে, আমি ডান দিকে একটু বড় করেই নিচ্ছি, হ্যাঁ, এটা এ প্লাস এইচ, যদিও এই এইচটা খুব ছোট ভ্যালু, আমি ম্যাগনিফাই করেছি, জুম করে দিয়েছি, ঠিক আছে? আর এই দিকটা আমি নিচ্ছি এ মাইনাস এইচ। এটা কখন নিতে পারবো? যখন এইচটা টেন্ডিং টু জিরো প্লাস। এইচ পজিটিভ হলে তবেই না এটা ছোট হবে আর এটা বড় হবে। এইচ যদি একটা ধনাত্মক সংখ্যা হয়, তাহলে এ মাইনাস এইচটা এদিকে ছোট হবে আর এদিকে বড় হবে। ডান দিকের চেঞ্জেসটা কত হবে বাবু? এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এ প্লাস এইচ মাইনাস এ। এটা কি? লিমিট এইচ টেন্ডিং টু জিরো প্লাস কিন্তু, হ্যাঁ। এটা কি? ডান দিকের চেঞ্জ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। বাঁ দিকেরটা কি? এটা ফাইনাল, এটা ইনিশিয়াল। সবসময় তো যেটা লাস্টে থাকে সেটা ফাইনাল হয়। তাহলে আমি এখানটায় লিমিট এইচ টেন্ডিং টু জিরো প্লাস, ফাইনালটা কোনটা? এফ অফ এ। ইনিশিয়ালটা কোনটা? এফ অফ এ মাইনাস এইচ বাই ফাইনাল মাইনাস ইনিশিয়াল। লিমিট, এটাই কি? লেফট হ্যান্ড ডেরিভেটিভ। কেন? বাঁ দিকে নিয়েছি। এই দুটো, এইটাকে যেহেতু রাইট হ্যান্ড বলছি, এফ ড্যাস্ট এ প্লাস ডান দিক, বাঁ দিক যখন নিচ্ছি এফ ড্যাস্ট এ মাইনাস, এই দুটো যখন ইকুয়াল হবে ডিফারেন্সিয়েবল। রাহিম, সপ্তর্ষি, বল এবারে ক্লিয়ার হয়েছে না হয়নি? এতগুলো যে কথা বললাম, এটাই হচ্ছে তার সামারি ভার্সন। এতগুলো যে কথা বললাম, এটাই হচ্ছে তার সামারি ভার্সন। এবারে সবার ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? ঠিক আছে? আচ্ছা, উহু, দেখ, ঠিক আছে। বিপিসিএম বুঝেছিস বাবু? মন্তি বাবু, একটি মন থেকে ক্লিয়ার, দুটি মন থেকে ক্লিয়ার? আসছি, দাঁড়া। এইবারে আমার কাছে কোনো ফাংশনের ডিফারেন্সিয়েবিলিটি বোঝার অনেক রাস্তা আছে, ঠিক আছে? একটা সাবজেক্টিভ আমি তোদেরকে বলেই দেবো কি করে করতে হবে। করে নে একটা ফাংশন। আচ্ছা, তার আগে একটা ছোট্ট জিনিস জাস্ট বলে দিই, তার আগে একটা ছোট্ট জিনিস বলে দিই। সেটা হচ্ছে যে নোট হিসেবে লিখ, ইফ y equals to f of x is differentiable, y equals to f of x is differentiable at x equals to a, then y equals to fx must be continuous at a, must be continuous at a. ডিফারেন্সিয়েবল মানে ফাংশনটা কন্টিনিউয়াস, তাছাড়া ডিফারেন্সিয়েবল হতে পারে না। তাছাড়া ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে পারে না, ঠিক আছে? একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে ফাংশনটাকে কন্টিনিউয়াস হতেই হবে, কিচ্ছু করার নেই। বাট উল্টোটা নয়, ফাংশন কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল নাও হতে পারে, সেটারও এক্সাম্পল আমি দেবো পরেরটায়।
কি করে প্রুফ করবি? কিছুই নয়, মানে ধরে নে যে ধর এফএক্স ফাংশনটা, লেট এফএক্স ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু এ, এফএক্স ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু এ। ঠিক আছে, অলরাইট। আমাকে যদি কন্টিনিউয়াস চেক করতে হয়, আচ্ছা ডিফারেন্সিয়েবল মানে কি? বেসিক্যালি লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট সেম, তার মানে সিম্পলি আমি লিখতে পারি এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ, এটা দ্যাট ইজ ইকুয়ালস টু সাম ফাইনাইট কোয়ান্টিটি। লিখতে পারি তো? তুই বলবি স্যার এখানে 0 প্লাস 0 মাইনাস দিলেন না কেন? এর মধ্যেই 0 প্লাস 0 মাইনাস ঢুকে আছে, এটা আছে মানেই এর বাঁ দিক আর ডান দিকের লিমিট আছে, তাই তো? এইবারে আমাকে কন্টিনিউয়াস দেখানো মানে কি? if fx is continuous at x equals to, fx is continuous at x equals to a, আগের দিনের ডেফিনিশন ওয়াইজ মানে কি দেখাতে হবে? we have to prove, বেসিক্যালি কি দেখাতে হবে? যে লিমিট h টেন্ডিং টু 0 f of a plus h should be equals to fa, এটাই আমাকে প্রুফ করতে হবে। তো এটা দেখি কি করে প্রুফ করা যায়। সিম্পল প্রুফ, যে লিমিট h টেন্ডিং টু 0 f of a plus h minus fa, এটাই আমি লিখছি। এটার মানে কি? আমি সিম্পলি কি করছি, যে লিমিট h টেন্ডিং টু 0 f of a plus h minus f of a ডিভাইডেড বাই h ইন্টু h, লিখতে পারি অ্যাজ ইফ h কেটে গেছে। এইবারে বাবুরে আমার কাছে এই যে পার্টটা, এটা একটা ফাইনাইট পার্ট, এই যে প্রথমে দেওয়া আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি ফাইনাইট ইন্টু 0, এটা হয়ে যাবে 0। তাহলে এইটা যদি আমি 0 পেয়ে যাই, কি পেলি? যে লিমিট h টেন্ডিং টু 0 f of a plus h minus f of a that is equals to 0। এবারে f of a টা কিন্তু এই h এর উপরে ডিপেন্ডেন্ট নয়, তাহলে f of a plus h টা লিমিট h টেন্ডিং টু 0, এটা ইকুয়ালস টু কত হয়ে যাবে? fa। তার মানে fx টা কন্টিনিউয়াস হয়ে গেল, তার মানে fx টা কি হয়ে গেল? কন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে একটা ফাংশন ডিফারেন্সিয়েবল ধরে নিলেই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস হবে। সারমর্মটা কি? প্রুফ তো লাগবে না। সারমর্মটা কি? সারমর্মটা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি যদি কোনো জায়গায় থাকে, ডিফারেন্সিয়েবিলিটি যদি কোনো জায়গায় থাকে দ্যাট ইমপ্লাইজ কন্টিনিউইটি। ডিফারেন্সিয়েবল হওয়া মানে ইট ইজ অ্যাজিউমড দ্যাট ফাংশন ইজ কন্টিনিউয়াস, এবং এইটার উপরেই কিন্তু প্রচুর এমসিকিউ আসে, জাস্ট এইটুকু কনসেপ্টের উপরে। কি অপূর্ব ঘোষের বক্তব্যটা কি? নিয়ম ভুল হলে অঙ্ক ঠিক হবে না, কি করে হবে? ঠিক আছে, ডিফারেন্সিয়েবল হওয়া মানে ফাংশনটা কন্টিনিউয়াস হবে, বাট উল্টোটা ট্রু নয়, ফাংশন মে বি কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল। তাহলে এক্সেপশন মানে রিভার্সটা কি হবে? সেটা হচ্ছে যে এ ফাংশন, এইবারে আমি এইটার পরেই অঙ্কতে চলে যাব। এ ফাংশন might be continuous, a function might be continuous but not differentiable, but may not be differentiable, may not be differentiable। ঠিক আছে, ভেরি ফেমাস এক্সাম্পল এটার জন্য আছে। কি এক্সাম্পল? y ইকুয়ালস টু, সাপোজ লাইন নিয়ে নে mod x, y ইকুয়ালস টু কি নিয়ে নে? mod x। বাবু তিনটে ওয়ে আছে একটু চেনার, তিনটে ওয়ে আছে একটুখানি চেনার। কি চাই জীবনে? হ্যাঁ, তুই আগেরটা ভিডিওকে 10 সেকেন্ড রিওয়াইন্ড করে নিলেই পেয়ে যাবি। বলে আগের স্লাইডটা একটু ये थोड़ा सा ऑफलाइन क्लास की तरफ हो गया है ना, बोलेगा कि सर थोड़ा सा पहले आप हट जाओ, थोड़ा बोर्ड में रखो बेटा, थोड़ा बाद में कर लेना प्लीज। हाँ, y इक्वल्स टू mod x, একটু জায়গা ছেড়ে রাখ, পরে ফিল আপ করে নিবি।
এই ফাংশনটার তিনটা ওয়ে আছে ডিফারেন্সিয়েবিলিটি দেখার জন্য। এই y ইকুয়ালস টু মড এক্স ফাংশনটা কন্টিনিউয়াস at x equals to 0 but not differentiable at x equals to 0। দেখ ওইটা দেখাচ্ছি, সিম্পল ব্যাপার বাবু। y ইকুয়ালস টু মড এক্স মানেই হচ্ছে তোর, আমরা সবাই জানি, কি জানি, যে মাইনাস এক্স যখন এক্সটা লেস দেন 0, এক্স যখন এক্সটা গ্রেটার ইকুয়ালস টু 0। এই ফাংশনটা জানিস তোরা? মজা করছি সপ্তর্ষি, সরি বলতে হবে না। এখন আমাদেরকে একটা জিনিস দেখতে হয়, সেটা কি, কন্টিনিউয়াস কিনা দেখি। আমি যদি বলি লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস মড এক্স, 0 মাইনাস মানে এটা নেগেটিভ কোয়ান্টিটি, তো আমি চেক করে নিচ্ছি লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস মাইনাস এক্স, কেন এক্স লেস দেন 0 তে মাইনাস এক্স, এটা 0। লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস মড এক্স, সেটা হয়ে যাবে লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস শুধু এক্স, দ্যাট ইজ 0, অ্যান্ড এফ অফ 0 ইকুয়ালস টু অলসো 0। সো এটা বুঝতে পেরে গেছিস যে এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0। এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারেক্ট। এটা থিওরিটিক্যালি লিমিট চেক করে দেখে নিয়েছি, ঠিক আছে। এইবারে আমরা কি চেক করব? ডিফারেন্সিয়েবিলিটি চেক করব। হোয়াট আই হ্যাভ টু চেক? ডিফারেন্সিয়েবিলিটি। তো কি করার আছে? ডিফারেন্সিয়েবিলিটি চেক করার জন্য আমার কাছে কি ছিল বাবু? লেফট হ্যান্ড ডেরিভেটিভটা প্রথমে চেক করতে হবে। কি চেক করার ছিল? লেফট হ্যান্ড ডেরিভেটিভটা কিন্তু প্রথমে চেক করতে হবে। লেটস ফাইন্ড আউট হোয়াট ইজ লেফট হ্যান্ড ডেরিভেটিভ। বাবুরে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা ছিল, যতদূর আমার মনে আছে, লিমিট এইচ টেন্ডিং টু 0 প্লাস এফ অফ, এখানে কি ছিল? এফ অফ এ ছিল, দেখ এই যে, কোথায় গেল, লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি ছিল? এফ অফ এ মাইনাস এফ অফ এ মাইনাস এইচ। আমার কাছে এটা 0, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা আমি লিখবো এফ অফ 0 মাইনাস এফ অফ 0 মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ, এটাই ছিল, তাই তো? সিম্পল, যা ডেফিনিশন আছে তাই লিখবো, বেশি কিচ্ছুতে যাব না। বাবুরে একটু মাথায় ঠান্ডা করে দেখবি, যে এইচ যদি 0 প্লাসে যায় তাহলে মাইনাস এইচটা যাবে 0 মাইনাসে, কেন কি নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। আচ্ছা, এটাকে আমি সিম্পলি লিখে দিই লিমিট এইচ টেন্ডিং টু 0 প্লাস। এবার আসছি, এইটার মানেই হচ্ছে এফ অফ 0 মাইনাস এইচ হচ্ছে এফ অফ মাইনাস এইচ, আর এটা একটা নেগেটিভ কোয়ান্টিটি, এটা একটা নেগেটিভ কোয়ান্টিটি, তাই না? মাইনাস এইচটা কি? নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে আমি সিম্পলি আমি এখানটায় লিখতে পারি দিস ইজ মডিউলাস অফ মাইনাস এইচ, মানে এটাকে ধর হনুমান নিয়ে নে, এটাকে আমি কি নিয়ে নিচ্ছি? হনুমান। তো হনুমান যদি নেগেটিভ হয়, মডিউলাস অফ হনুমানটা কি হয়? মাইনাস হনুমান হবে। এ মডিউলাস অফ হনুমানটা কি হবে? মাইনাস হনুমান। তাহলে আমি এটাতে লিখবো মাইনাস হনুমান। হনুমানটা কে বাবু? মাইনাস অফ হনুমানটা ছিল মাইনাস এইচ, মানে প্লাস এইচ। কথাটা বোঝা গেছে কি যায়নি? আর একবার ভালো করে দেখ, এইচ টেন্ডিং টু 0 প্লাস মানে মাইনাস এইচটা 0 মাইনাসের দিকে যাচ্ছে, মাইনাস এইচটাকে তুই হনুমান হিসেবে ধরে নে। তাহলে আমার কাছে এটা কি? এফ অফ মাইনাস এইচ, মানে মডিউলাস অফ মাইনাস এইচ, মানে মডিউলাস অফ হনুমান। যদি হনুমানটা তো নেগেটিভ, কেন কি মাইনাস এইচটা নেগেটিভ, তাহলে মডিউলাস অফ হনুমান সেটা তো মাইনাস হনুমানই হবে। তাহলে মাইনাস অফ হনুমান, হনুমান মানেই কে? মাইনাস এইচ ছিল, তাহলে মাইনাস অফ মাইনাস এইচ দ্যাট ইজ প্লাস এইচ। জিনিসটা বুঝেছিস কি বুঝিস? জিনিসটা বুঝেছিস কি বুঝিসনি? তাড়াতাড়ি বল। তাহলে আমি এইখানটায় কি লিখে দেবো? সিম্পলি মাইনাস অফ, এটার ভ্যালু পেয়ে গেছি আমি এইচ ডিভাইডেড বাই এইচ, দ্যাট ইজ -1। বুঝেছিস কি বুঝিসনি? কোথায় চলে গেলি সবাই? ঘুমাচ্ছে। হাই, হ্যালো, হাই দেবাপ্রিয়, বুঝেছিস? কোনো অসুবিধা নেই? বা কার অসুবিধা আছে বল? সবাই বুঝেছিস কিনা বল? ক্লাসে জোশ নেই, সবাই ঘুমিয়ে পড়েছে বৃষ্টির দিনে।
ক্লিয়ার হয়েছে কি হয়নি? মহান্তি বাবু কোথায় উধাও হয়ে গেল? সবাই বল কি সমস্যা হয়েছে বল। ভেরি গুড। তাহলে এটা আমার কাছে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা -1 হলো। ওকে, ভেরি গুড ভেরি গুড বাবু। এইবারে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা আমি দেখে নেব। রাইট হ্যান্ড ডেরিভেটিভটা আমি দেখব। এটা কি হবে বাবু? রাইট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে লিমিট এইচ টেন্ডিং টু 0 প্লাস, এটা সিম্পল, এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই এইচ। বাবু এটার মানেই হচ্ছে লিমিট এইচ টেন্ডিং টু 0 প্লাস এফ অফ এইচ মাইনাস 0 ডিভাইডেড বাই এইচ। বাবু এইচটা পজিটিভ, তাহলে মডিউলাস হবে পজিটিভ নাম্বার, সেটাই হয়। তাহলে আমার কাছে এটা হয়ে যাবে এইচ বাই এইচ। আমার কাছে কি হবে? এটা লিমিট এইচ টেন্ডিং টু 0 প্লাস এইচ আপন এইচ, দ্যাট ইজ 1। তাহলে ক্লিয়ারলি দেখছিস যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তার মানে আমি বলবো যে mod x is not differentiable, mod x is not differentiable at x equals to 0. ফাংশনটা কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল, ফাংশনটা কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল। কিন্তু এইটা গেল সাবজেক্টিভ অ্যাপ্রোচ, তোদের লাগবে না। এটা গেল সাবজেক্টিভ অ্যাপ্রোচ, লিটল টাইম কনজিউমিং, বাট এটা বুঝলে থিওরিটা বোঝা হলো। ঠিক আছে, এটা বুঝলে থিওরিটা বোঝা হলো। এইবারে আমি আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল কনফিগারেশন, আর তার সঙ্গে সঙ্গে দেখাবো এমসিকিউ অ্যাপ্রোচ কি হয়, যে কেন কেন ডিফারেন্সিয়েবল হচ্ছে না। ভেরি সিম্পল। এটা হচ্ছে যে যদি মড এক্স এর গ্রাফটা আমি ড্র করি, শোনা, মড এক্স এর যদি গ্রাফটা ড্র করি, মেথড 2 কি করে চেক করবি এটা দেখাচ্ছি। মড এক্স এর গ্রাফ যদি আমি ড্র করি, ঠিক আছে, মড এক্স এর গ্রাফ যদি আমি ড্র করি, তাহলে আমার কাছে এইটা কারেক্ট, পেন না ছেড়ে আঁকা যাচ্ছে কন্টিনিউয়াস, কারেক্ট। বাবুরে এই পার্টটাকে যদি একটু জুম করিস, হালকা করে যদি একটু জুম করে নিস এই পার্টটা, ঠিক আছে, এই পার্টটাকে যদি জুম করিস কি হবে? বেসিক্যালি দেখ, শুধু এই পার্টটাকে যদি একটুখানি জুম করে নিস, কি দেখছিস? 0 পয়েন্টে, এই যে 0 পয়েন্ট আমি যদি জুম করে এখানে আঁকি, 0 পয়েন্টে দেখ, এটা ধর আমার সেন্টার ছিল, দেখ সেন্টার যাই হোক না কেন, এই যে 0 পয়েন্টে গ্রাফটা এরকম গেছে, তো 0 পয়েন্টের দেখ বাঁ দিকে একটা স্লোপ উঠে গেছে, ডান দিকে একটা লাইনের স্লোপ আছে, আলাদা আলাদা স্লোপ আছে, তাই না? 0 পয়েন্টের বাঁ দিকে আর ডান দিকে দুটো আলাদা আলাদা স্লোপ, মানে এইখানটায় শার্প এজ আছে, তাই নাকি? শার্প এজ আছে, ধারালো জায়গা আছে, সিম্পল নট ডিফারেন্সিয়েবল। যে কোনো শার্প এজ থাকলেই নট ডিফারেন্সিয়েবল হবে। যে কোনো শার্প এজ থাকলেই সব সময় নট ডিফারেন্সিয়েবল হবে। কোনো জায়গায় ধর ফাংশন একটা এরকম দেওয়া আছে, এই যে শার্প এজ দেখছিস, এখানটায় শার্প এজ দেখছিস, নট ডিফারেন্সিয়েবল। এটা একটা অ্যাপ্রোচ, চোখের দেখা দেখে নিলেই সেটাও একটা কাজ, গল্প শেষ। শার্প এজ মানেই হচ্ছে নট ডিফারেন্সিয়েবল। শার্প এজ, ধারালো ধার, মানে কোনো জায়গায় ফাংশনটা এরকম আছে, এটা কিন্তু শার্প এজ নয়, এটা স্মুথ এজ, এখানে ডিফারেন্সিয়েবল। এরকম আছে, ডিফারেন্সিয়েবল নয়। শার্প এজ মানেই হচ্ছে নট ডিফারেন্সিয়েবল। কোনো জায়গায় যদি গ্রাফ এঁকে কাজ হয়ে যায়, তাহলে তোকে আর কিন্তু ক্যালকুলেট করতে হবে না, একদম ডব্লিউবিজেই অ্যাপ্রোচ। বহু অঙ্ক এরকম ডব্লিউবিজেই তে আসে, সিম্পল গ্রাফ ড্র করবি, গল্প শেষ। আর কন্টিনিউয়াস না হলে তো ডিফারেন্সিবিলিটির প্রশ্ন নেই, তো আমি দেখবই না ওটাকে। তাহলে শার্প এজ যেখানে থাকবে সেটাও কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না, এটা মেথড 2। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি?
हेलो कोई है इस धरती में? अरे कैसे कैसे लोगों को बोल, सुबह सुबह उठ के कौन किसको चिल्लाना पड़ रहा है बेटा, थोड़ा सा तो बताओ कोई है कि नहीं। আর একটা অ্যাপ্রোচ আছে, পড়াবো না, ছেড়ে দেবো আমি, কেউ ক্লাসে নেই, পড়িয়ে কি হবে তোদেরকে, মূর্খ। হ্যাঁ, দুটি মন থেকে ক্লিয়ার বলছে, ভেরি গুড। আরে আবার এক্সাম্পল দেবো, আস্তে আস্তে ওয়েট কর, এত জলদিবাজি কে হয়, थोड़ा सा ওয়েট করো। দেখ আর একটা হচ্ছে, বাবুরে এফ এক্সটা আমি কি লিখেছিলাম, মাইনাস এক্স ইফ এক্স লেস দেন 0 আর एक्स इफ एक्स ग्रेटर देन इक्वल्स टू 0, এটাই তো ছিল। सिंपली इसको डिफरेंशिएट करके लिख दो, सिंपली इसको अवकलन करके लिख दो, ये एमसीक्यू में मैनेज करने का तरीका है। एमसीक्यू में मैनेज करने का तरीका है, देखो डिफरेंशिएट कर, এটা হয়ে যাবে -1 ইফ x লেস দেন 0, 1 ইফ x গ্রেটার ইকুয়ালস টু 0। ফাংশনটা x ইকুয়ালস টু 0 পয়েন্টে লিমিট নেই, এই যে f ড্যাশ x এর লিমিট নেই, দেখ x ইকুয়ালস টু 0 পয়েন্টে লিমিট নেই, সিম্পলি লিখে দেবো নট কন্টিনিউয়াস। এটা একটা অ্যাপ্রোচ, এটা এমসিকিউ, তোকে তো কেউ দেখছে না, যখন বোর্ডে লিখতে হতো তখন এইভাবে লিখতে হতো, নাহলে কেটে 0 দিত, 5 নম্বরের কোশ্চেন আসতো। যখন এমসিকিউ করবি তখন এই দুটো অ্যাপ্রোচে যাব আমি। যখন एमसीक्यू करबो सिंपली डिफरेंशिएट करूंगा, उसी पॉइंट में लिमिट चेक कर लूंगा, एग्जिस्ट कर रहा है तो डिफरेंशिएबल, एग्जिस्ट नहीं कर रहा है तो खत्म, बाय बाय टाटा गुड बाय। একদম স্কুল যেতে হবে না, কিচ্ছু যেতে হবে না, বাড়িতে চুপচাপ বস আর সকাল থেকে উঠে একটু কান্নাকাটি কর, চোখ মুখ লাল করে, আর পড়ে যা, হ্যাঁ পড়বি তার সঙ্গে সঙ্গে কাঁদবি, মানে একটুখানি পড়লি ডিফারেন্সিয়েবিলিটি কি, কাঁদবি, আবার ডিফারেন্সিয়েবিলিটি কি, আবার কাঁদবি, ঠিক আছে, সঙ্গে সঙ্গে দেখবি বাড়ির লোক ছুটে আসবে, বাড়ির লোক ছুটে আসবে। আচ্ছা সেটা কি করবে বলছি, স্ট্র্যাটেজিটা বলছি। তার আগে অঙ্কিতা বলছে যে স্যার আরেকবার বলবেন, নিশ্চয়ই বলবো। এটা তো ফাংশনের ক্লাসিফিকেশন, মডেক্স এর ভ্যালু এরকমই লেখা হয়, এটা ডিফারেন্সিয়েট করকে লিখো, এখানে অবকলন করে লেখো। কোন পয়েন্টে চেক করতে বলেছি ডিফারেন্সিয়েবিলিটি, 0 পয়েন্টে, মানে 0 পয়েন্টে এইটার লিমিট চেক কর। দেখ 0-র বাঁ দিকে -1, 0-র ডান দিকে +1, লিমিট নেই, তার মানে নট ডিফারেন্সিয়েবল, নট ডিফারেন্সিয়েবল, এটুকুই শুধু বলেছি। অঙ্ক করাবো, ঠিক আছে, বুঝেছিস? রেজওয়ানা আর একজন অঙ্কিতা দিনদা, বুঝেছিস? বুঝেছিস কি বুঝিসনি এবারে বল, না এখনো বোঝা যায়নি? না এখন ওকে বললে হবে না, বুঝেছো কিনা বলো, শুধু ওকে বলা মানে, আমি যখন একবার স্যার বুঝতে পারিনি, আমি একবার বলে দিলাম বুঝেছিস, ओके। अरे भाई ऐसा ओके बोलने में मतलब तुम नहीं समझ रहे हो, एक बार प्लीज बताओ, समझ गया तो हम खुश हो जाएंगे। এবারে বাবু শোন, দীপকের আছে, দীপকের কেউ আছে, হ্যাঁ দিয়ে এবারে বলিস বাড়িতে কাঁদবি, ঠিক আছে, দিয়ে বলবি যে জ্বর হয়ে গেছে, আমারও একটা দিন আগে একটু জ্বরই হয়েছিল হালকা, ও এখন ওয়েদার খারাপ, একটু প্যারাসিটামল খা ঠিক হয়ে যাবে। এখন বাবু একটা কথা শোন, দিয়ে বাড়িতে একটু ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবি, বাড়ির লোক এসে জিজ্ঞেস করবে क्या हुआ बेटा, हाँ बारिश में तुम क्यों रो रहे हो, बाहर में इतना पानी है, क्या करूंगा बेटा बताओ, বাবা মা এসে ভালোবেসে বলবে, সঙ্গে সঙ্গে বলবে বৃষ্টিতে কমসে কম চিকেন বা মাটন হওয়া উচিত, যদি হাইয়েস্ট লেভেলে যায় তাহলে বিরিয়ানি হওয়া উচিত, ঠিক আছে। এইভাবে জেদ ধর, আজকে ভালো মন্দ খা, অঙ্ক ক্লাস কর, রিভাইজ কর, আর বাড়িতে চুপচাপ হালকা একটা বেড কভার মুড়ি দিয়ে ফ্যানের তলায় ঘুমো। আমাদের গ্রামের দিকে যখন বৃষ্টি হতো বাবু, পরিবেশটা একটু ঠান্ডা হয়ে যেত, খুব একটা ফ্যান ট্যান লাগতো না, বাট স্টিল আমি ফ্যান চালিয়ে রেখে, বাবা বকতো ইলেকট্রিসিটি খরচ হচ্ছে বলে, কিন্তু স্টিল ফ্যান চালিয়ে রেখে হালকা একটা কাঁথা, গ্রামের দিকে কাঁথা হয় বুঝলি তো, সেই 2-3টে ছেঁড়া শাড়িকে জুড়ে 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 কাঁথা তৈরি হয়, সেটা গায়ে দিয়ে যে একটু শুয়ে থাকার, আর আমি ওইটা কাঁথাটা গায়ে দিয়ে সারাক্ষণ পড়াশুনো করতাম। কখনো কখনো পার্টিকুলারলি বৃষ্টির দিন দুপুরবেলা আমি একটু গল্পের বই পড়তাম, এটা আমার খুব হবি ছিল, বাড়ির বাইরে বেরোতে পারতাম না তো, তো ওটা আমার যদিও মানে পার্সোনালি শীতকাল খুব ফেভারিট, বাট স্টিল বৃষ্টিকালের একটা অন্য মজা আছে, ঠিক আছে। রূপসা বলছে স্যার আমাদের এখানে বৃষ্টি হয়নি, সর্বনাশ করেছে, তাহলে একটা কাজ কর, বালতি নিয়ে বাড়ির ছাদে গিয়ে 1 বালতি জল ঢেলে দে, তাহলে ওটা একটা কাজ হবে।
বুঝতে পারলি? বাড়ির ছাদে গিয়ে 1-2 বালতি জল ঢেলে দে, তাতে লোকে ভাববে বৃষ্টি হচ্ছে। দিয়ে ওই অবস্থা থেকে খাবারটা ফুট করে বের করে দে, খিচুড়ি হবে। বাহ বাহ! আমাকে না ডাকলে নিজে নিজে খেয়ে এখানে বলে লাভ নেই, ক্লাস থেকে বের করে দেবো আমি। আমাকে যদি না ডাকিস, নিজে নিজে খেয়ে লাভ নাই, ক্লাস থেকে বের করে দেবো আমি। বোঝা গেল ব্যাপারটা? বাড়িতে বিরিয়ানি বানিয়েছিল, ইয়ার কি হচ্ছিল? স্যার আমার ব্যাপারে কি বলছিলেন বলুন। দেখো, बेचारे का कितना इंटरेस्ट है दीपक मंडल का। ये बारिश वाले दिन में वो स्कूल जाना चाहता है, इसका मतलब কি বলে বন্ধুদের সঙ্গে দেখা হবে না। তোর কে এমন প্রাণের বন্ধু আছে যে বৃষ্টির দিনে গিয়ে ওর সাথে দেখা করতে হবে? হ্যাঁ, এ কি রে दीपक, तुम्हारा कैसा दोस्त है भाई जो कि बारिश वाले दिन में भी तुम जान हाथ में लेके भाग रहे हो स्कूल में कि जाके मिलना है उससे? ये कैसा दोस्त है भाई? मेरा तो ऐसा स्कूल लाइफ में कोई ऐसा दोस्त नहीं था जिसके साथ हम बारिश का दिन में भी मिलने के लिए जाना पड़ता था, ऐसा तो नहीं था भाई। কাদাতেই তো লুটোপুটি করার আনন্দ রে। কাদাতে কতবার খেলতে গিয়ে শামুকে পা কেটে গেছে। আরে এগুলোই তো জীবন। যারা শহরে থাকে তাদের আমি বলছি না, বাট যারা গ্রামে থাকে তারা তো আলটিমেটলি এনজয়টা করবে। গ্রাম মানেই পৃথিবীকে খুব কাছ থেকে দেখা। বুঝতে পারলি? কন্টিনিউয়াস না, ডিফারেন্সিয়েবল। কেটে লিখেছি তো ডিফারেন্সিয়েবল, ভুল করে লিখে দিয়েছিলাম। খিচুড়ি খেতে আমার ভালো লাগে, বাট আনলাইক বিরিয়ানি। বাট হ্যাঁ, খিচুড়ি খেতে যেতে পারি। খুব ইচ্ছে করে মাঝে সাঝে গ্রামে বৃষ্টি কাটাতে। আই লাভ গ্রাম। ও জন্ম ওখানে, জীবনের প্রথম 16টা বছর ওখানে কাটিয়েছি। বুঝলি? জীবনের প্রথম 16টা বছর ওখানে কাটিয়েছি। কেন ভালো লাগবে না? খুবই ভালো লাগে। গ্রাম মানে আমার কাছে শহরের লোকেদের মতো ফ্যাসিনেশন নয় যে গ্রামে গেলাম একটু এক্সোটিক লাইফ মেনটেন করতে। আই সি দ্যাট লাইফ। বলে রোস্টিং এর জন্য ধন্যবাদ। এই প্রথমবার শুনলাম কাউকে যে রোস্টের জন্য থ্যাংক ইউ বলছে। আই হনুমানের দল, অঙ্কগুলো কর দেখি, দু একটা অঙ্ক করি। তোমায় পড়েছে মনে এমন শ্রাবণ দিনে, একলা বসে নিরালায়, আয় তোমায় পড়েছে মনে। দেখ কিরকম অঙ্ক দেওয়া যায় তোদেরকে। ছোট অঙ্ক দি। বলছে অ্যাট এক্স ইকুয়ালস টু 0-তে চেক ডিফারেন্সিয়েবিলিটি। চেক ডিফারেন্সিয়েবিলিটি, ঠিক আছে? খুবই সিম্পল জিনিস। রেজিস্ট্রেশন জোঁক আছে, নুন নিয়ে যাবি। সপ্তর্ষি বলছে আজ একটা আমার কাছ থেকে কবিতা শুনবেন নাকি? শুনবো শুনবো, আজকে হয়তো না, সকালগুলোতে হয় না, বাট বিকেলে একদিন শুনবো ডেফিনেটলি। রেডি রাখিস, শুনবো, ভালো কবিতা শুনবো। চল, ঠিক আছে। আচ্ছা বাবুরে, এটাকে আমি কি লিখতে পারি? সপ্তর্ষি শুনবো নিশ্চয়ই, তুই আমাকে টেলিগ্রামে রেকর্ড করে পাঠাস ভয়েস ক্লিপ, আমি শুনবো। বাবুরে, এইটার মানেই হচ্ছে আমি লিখতে পারি এক্স ইন্টু মাইনাস এক্স, মানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার এক্স লেস দেন 0, শুধু এক্স স্কোয়ার এক্স গ্রেটার ইকুয়ালস টু 0। চেক করার জন্য কি বলেছি? ওয়াই ড্যাশ বের করতে। কি বলেছিলাম? এটা ডেরিভেটিভ করে লেখ, মাইনাস 2x প্লাস 2x, এক্স লেস দেন 0, এক্স গ্রেটার ইকুয়ালস টু 0। দেখ 0 মাইনাসে এটা লিমিট কত, মানে ওয়াই ড্যাশ 0 মাইনাস সেটাও 0, আর ওয়াই ড্যাশ 0 প্লাস সেটাও 0। তার মানে কি বলবো? ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু 0। বোঝা গেল না যায়নি? কে বলছে হবে না? রেজওয়ানা একটু মাথা লাগাতে হবে মা, একটু তো মাথা লাগাতে হবে বাবু, না হলে কি করে হবে? মড এক্স না হতে পারে, এক্স মড এক্স কিন্তু ডিফারেন্সিয়েবল হয়। সিম্পল বুদ্ধি। সাদা মনে কাদা রেখে লাভ নেই বাবু। সবাই বলে কি সাদা মনে কাদা রাখতে নেই, মানে ইউ নিড টু বি ভেরি সিম্পল ইন অর্ডার টু লিড এ গুড লাইফ। বাট আমি বলি অঙ্ক করার জন্য কাদা মনে সাদা রাখবি না, অঙ্ক মানেই একটু কাদা মন দরকার, নাহলে গন্ডগোল। এর গ্রাফটা দেখে তুই বুঝে গেছিস কিরকম গ্রাফ হবে বলতো? এর এক্স মড এক্স এর গ্রাফ কিরকম হবে?
ওরে এক্স মড এক্স এর গ্রাফ তুই এত তাড়াতাড়ি বানাইয়া ফেললি। লা 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 লা। হুম 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 হুম। একলা মনের নিরালায় আয় মুছে যাওয়া দিনগুলি। হুম 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 হুম। ও মাই বাবু, আর ওই ঝকঝকে অঙ্ক দিই একটা নাকি, না একদম ইজি অঙ্ক দেবো চল। আচ্ছা, একটা ছোট অঙ্ক দিই। এফ এক্স ইকুয়ালস টু, ধর এরকম দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এ এক্স স্কোয়ার প্লাস ওয়ান যদি এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি যদি এক্স গ্রেটার দেন ওয়ান। ঠিক আছে, বলছি যে ফাইন্ড এ বি, ফাইন্ড এ অ্যান্ড বি ইফ fx is differentiable, if fx is differentiable at x equals to 1। তবু দেখ, তোকে যদি এখন একটা কথা বলি, তোকে যদি আমি এখন একটা কথা বলি, যা যা যা, আমি যদি তোকে এখন একটা কথা বলি যে বাবু এখানে যদি তুই ডিফারেন্সিবিলিটির ডেফিনেশন ডাইরেক্ট ইমপ্লাই করিস, তাহলে অঙ্কটায় শুধু এ বি এর একটা ইকুয়েশন পাবি, যেখান থেকে এ বি এর কিন্তু ভ্যালু বের করা সম্ভব নয়। তাই এই যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল দেওয়া আছে, এর মধ্যে দুখানা ইনফরমেশন দেওয়া আছে। কি কি ইনফরমেশন সেটা কমেন্ট বক্সে কে বলতে পারবে? বল, কি কি ইনফরমেশন এই অঙ্কটার মধ্যে দেওয়া আছে, কমেন্ট বক্সে কে বলতে পারবে বলো। দেখি, কাদাতে পড়ে তোর মাথা ফেটে গেল কি করে? কাদা তো নরম হয় জানি, ये कौन सा कादा है भाई जो तुम गिर गए और तुम्हारा सर फट गया? প্লাস্টিকের মাথা নাকি রে? এ দেবায়ন, তোমার কি প্লাস্টিকের মাথা? এটা इसका प्लास्टिक का सर है, কাদা में गिरा फिर भी फट गया। শোন, মাথাতে অ্যালুমিনিয়াম লাগা, মাথাতে অ্যালুমিনিয়াম লাগা। নেহা কর পারফেক্ট, রেজওয়ানা পারফেক্ট। এর মধ্যে আরেকটা ইনফরমেশন ছুপকে হয় কি কন্টিনিউয়াস হবে এবং ডিফারেন্সিয়েবল হবে। বাহ, এক্সিলেন্ট এক্সিলেন্ট। তোরা মানুষ রূপে ভগবান রে বাবু, মানুষ রূপে ভগবান তোরা। তাহলে এফএক্স ইজ ডিফারেন্সিয়েবল, fx is differentiable at x equals to 1, that means fx is continuous at x equals to 1। very simple। আর কন্টিনিউয়াস হতে গেলে কি করতে হবে? কন্টিনিউয়াস হতে গেলে কি করতে হবে বাবু? কন্টিনিউয়াস হতে গেলে আমাকে বের করতে হবে লিমিটটা এক্সিস্ট করে বলে। তাহলে লিমিটটা লিখে নিই। তাহলে তার মানে লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস এফএক্স দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট এক্সটেন্ডিং টু 1 প্লাস এফএক্স। 1 মাইনাস এফএক্স মানেই হচ্ছে এ প্লাস 1, 1 প্লাস এফএক্স মানেই হচ্ছে 1 প্লাস এ প্লাস বি। তার মানে সিম্পলি বি ইকুয়ালস টু 0। হলো? এবারে ডিফারেন্সিয়েবল বের করার জন্য আমি কি লিখতে বলেছি? এফ ড্যাশ এক্সটাকে এরকম লিখে নে, 2x x লেস দেন ইকুয়ালস টু 1, আর এটা হবে 2x প্লাস a যদি x গ্রেটার 1। যেহেতু এফ ড্যাশ ওয়ানটা হচ্ছে এক্সিস্ট করে, ডিফারেন্সিয়েবল দেওয়া আছে, তার মানে এখানে 1 বসালে হবে 2a, আর এখানে বসালে হবে 2 প্লাস a, এই দুটোকে সেম হতে হবে। তার মানে a ইকুয়ালস টু 2। তাহলে অ্যান্সার হয়ে গেল a ইকুয়ালস টু 2, b ইকুয়ালস টু 0। যদি এমসিকিউ অ্যাপ্রোচ না হতো, ওটাকে ওই ডেফিনেশন দিয়ে লিখতে হতো, बहुत बड़ा हो जाता। हम करेंगे क्यों, हम करेंगे क्यों, हम तो एमसीक्यू करेंगे। सिंपल अप्रोच, कैसा लगा बताओ? এবং বললে বিশ্বাস করবি না, এটা একটা ডব্লিউবিজেইর প্রবলেম, এতটা সোজা, দেওয়ারই নেই কিছু। এটা একটা ডব্লিউবিজেইর প্রবলেম, বললে বিশ্বাস করবি না। অনু মনু সরসিত উঠেছে কোমল। হুম 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 হুম। হুম 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 হুম
এই নিরালয়। দেখ আর একটা কোশ্চেন, দেখ মজাদার কোশ্চেন, মজাদার কোশ্চেন দেখ। এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার e to the power 1 by x minus e to the power minus 1 by x upon e to the power 1 by x plus e to the power minus 1 by x যদি x টা not equals to 0 আর 0 x টা যদি equals to 0। অপশন A continuous at x equals to 0 at x equals to 0, option B continuous but not differentiable, continuous but not differentiable at x equals to 0, option C differentiable at x equals to 0, আর option D হচ্ছে f dash 0 that is equals to 2, f dash 0 that is equals to 2। দেখ এখানে কন্টিনিউয়াস চেক করতে হবে, কন্টিনিউয়াস চেক করতে হবে। তাহলে কন্টিনিউয়াস চেক করার জন্য আমাকে কি করতে হবে, এটা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই দেখতে হবে। তাহলে চলো লিমিট প্রথমে হচ্ছে কন্টিনিউটি চেক করছি, কন্টিনিউটি লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস এফ অফ এক্স, এটা কত, লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস এইচ স্কোয়ার বা এক্স স্কোয়ার হোয়াটএভার এক্স স্কোয়ার e to the power 1 by x minus e to the power minus 1 by x upon e to the power 1 by x plus e to the power minus 1 by x। দুমদাম করে অঙ্কটা করলে হবে না, কারণ কি, বিকজ দেখ এক্সটা যদি 0 মাইনাস হয় তাহলে 1 বাই এক্সটা কার দিকে যাবে, মাইনাস ইনফিনিটির দিকে, তখন কিন্তু ই টু দি পাওয়ার 1 বাই এক্সটা 0 হবে, ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্সটা ইনফিনিটির দিকে চলে যাবে, isn't it, isn't it? একটা হাইপারবোলিক সাইন ফাংশন না, ওটাতে নিচে 2i থাকে, তাই তো, কেন, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানেই হচ্ছে 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি, মানে 1 বাই ইনফিনিটি গোজ টুয়ার্ডস 0। তাহলে আমি এখানটায় ই টু দি পাওয়ার এইটা যখন 0-র দিকে যাচ্ছে তো আমি ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 2 বাই এক্স মাইনাস 1 আপন ই টু দি পাওয়ার 2 বাই এক্স প্লাস 1। এইবারে 0 বসিয়ে দে, তাহলে সিম্পলি হয়ে যাবে 0 ইন্টু এখানটায় বাবু এটা 0, তাহলে মাইনাস 1 বাই 1 দ্যাট ইজ 0 ইন্টু মাইনাস 1 হুইচ ইজ 0। ব্যাপারটা বোঝার চেষ্টা করবি, লিমিট বের করার কিন্তু স্ট্র্যাটেজিটা আলাদা এখানে। এইবারে যদি লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস থাকে তখন কি করব, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স আপন ই টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স। এখানে এক্স যদি 0 প্লাসে থাকে 1 বাই এক্সটা কোথায় যাবে, ইনফিনিটিতে, তখন কিন্তু ই টু দি পাওয়ার 1 বাই এক্সটাও যথারীতি ইনফিনিটিতে যাবে, কিন্তু 1 বাই মাইনাস 1 বাই এক্সটা গোজ টুয়ার্ডস মাইনাস ইনফিনিটি হুইচ মিনস ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্সটা 0-র দিকে যাবে। তাহলে তখন আমি ই টু দি পাওয়ার 1 বাই এক্স দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2 বাই এক্স আপন 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2 বাই এক্স, এটা 0-র দিকে যাচ্ছে, তাহলে 0 ইন্টু 1 দ্যাট ইজ 0। আলটিমেটলি 0 আছে মানে এফ এক্স ইজ কন্টিনিউয়াস এট এক্স ইকুয়ালস টু 0, সেটা নিয়ে সমস্যা নেই, isn't it? সেটা নিয়ে সমস্যা নেই। কন্টিনিউটি চেকটা বুঝতে পেরেছিস না পারিসনি, সমন্বয় ঠিক করেছিস, থেমে যা, থেমে যা, বোত এসি বলে চেঁচিয়ে যাচ্ছে, থেমে যায় এবারে, বল সবাই ঠিক আছে। তাহলে কন্টিনিউটিটা আমার কাছে এখানে কি হলো, অ্যাট এক্স ইকুয়ালস টু 0-তে ফাংশনটা কন্টিনিউয়াস, অ্যাট এক্স ইকুয়ালস টু 0-তে
ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস। ঠিক তো? সবাই বুঝেছিস কিনা বল। তারপরে আমি ডিফারেন্সিয়েবিলিটিতে যাচ্ছি। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। এইবারে এখানে কিন্তু এটা ডিফারেন্সিয়েট করতে গেলে ঝঞ্ঝাটে পড়বি। আমি যে প্রসেসটা বলেছিলাম যে ডিফারেন্সিয়েট করে চেক করতে, সেখানে কিন্তু ঝঞ্ঝাটে পড়বি। গ্রিনের সেকেন্ড লাইনটা কি? এখানে ডিভাইড করেছি বাবু e⁻⁻1/x দিয়ে, ডিনোমিনেটর আর নিউমারেটরকে, সেটা মাথায় রাখিস। ঠিক আছে, বুঝবা না? e⁻⁻1/x দিয়ে ডিভাইড করে দিয়েছি, আর কিছুই না। কেন? বিকজ e⁻1/x টা জিরোর দিকে যাবে। চলো, এবারে কন্টিনিউটিতে এখানে আমি ডিফারেন্সিয়েবিলিটিতে এখানে আমি ডাইরেক্ট ডেফিনিশন লাগাবো। ডাইরেক্ট ডেফিনিশনে কি হবে? কিছুই নয়, সিম্পলি আমার কাছে ডিফারেন্সিয়েবিলিটি যদি চেক করি আমি, তাহলে লিমিট এক্স টেন্ডিং টু 0 প্লাস বা এইচ টেন্ডিং টু 0 প্লাস, মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি আমি দেখি, এটা কত হবে? এফ অফ 0 মাইনাস এফ অফ মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ। তো এটাকে কি লিখতে পারি? লিমিট এইচ টেন্ডিং টু 0 প্লাস, এফ জিরোটা তো জিরো, কেন কি এক্সাক্ট 0 পয়েন্টে এটার ভ্যালু জিরো। তাহলে এটাতে আমি লিখবো এফ অফ 0 মাইনাস, বাবুরে এফ অফ মাইনাস এইচ, মানে কি এইচ এর জায়গায় মাইনাস এইচ লিখবো, তাই না? এক্স এর জায়গায় কি লিখবো? মাইনাস এইচ। তাহলে e⁻⁻1/h মাইনাস e⁻1/h আপন e⁻⁻1/h প্লাস e⁻1/h ইন্টু, এখানে ছিল h স্কোয়ার ইন্টু 1/h, ফাংশনটা ছিল এইটা, আর এই এইচটাকে লিখেছি এই যে 1/h, এটা কেটে গেছে। তাহলে এখানে দেখ এগেন এইটার লিমিটটা কত পাবো? যেহেতু 0 প্লাস আছে, তার মানে আমি এইটা দিয়ে ডিভাইড করবো, তো সিম্পলি 1 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে h ইন্টু, মানে 0 ইন্টু 1 দ্যাট ইজ 0, এই e⁻1/h দিয়ে ডিভাইড করার ফর্মুলা একই, যেটা আগের লিমিট বের করেছি সেইভাবে। সিমিলারলি রাইট হ্যান্ড ডেরিভেটিভটাও তুই পাবি কি? লিমিট h টেন্ডিং টু 0 প্লাস এফ অফ এইচ মাইনাস এফ অফ 0 আপন এইচ। সেক্ষেত্রে কি হবে? লিমিট এইচ টেন্ডিং টু 0 প্লাস এইচ স্কোয়ার e⁻1/h মাইনাস e⁻1/h ডিভাইডেড বাই e⁻1/h মাইনাস e⁻1/h আপন এইচ। এটা কেটে গেছে। তার মানে লিমিট এইচ টেন্ডিং টু 0 প্লাস এইচ ইন্টু e⁻1/h মাইনাস e⁻1/h আপন e⁻1/h মাইনাস e⁻1/h। আবার 0 প্লাস মানে কি বাবুরে? এইটা আমার কাছে মিন জিরোর দিকে যাবে, কেন কি এটা নেগেটিভ ইনফিনিটি আছে। সেই একইভাবে তাহলে এইচ ইন্টু, মানে 0 ইন্টু -1 দ্যাট ইজ 0। তার মানে ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু 0 অ্যাজ ওয়েল। কিন্তু এখানে ডেফিনিশন হেল্পফুল হলো রাদার দেন ডিফারেন্সিয়েট করা, কেন কি ডিফারেন্সিয়েট করলে অনেক বড় হয়ে যেত, তাই না? তাহলে আমার কাছে এখানটায় কি হবে? ডিফারেন্সিয়েবল অলসো অ্যাট এক্স ইকুয়ালস টু। বোঝা গেছে না যায়নি বলো? বোঝা গেছে না যায়নি? কিছু আছে? এটা লিমিট তোরা বের করবি ঠিক আগের পেজে যেভাবে বের করেছে, ওই ডিভাইড করে কোনটা জিরোর দিকে যাচ্ছে সেইটা বানাবি সব জায়গায়, কোনটা জিরোর দিকে যাচ্ছে সেইটা বানাবি সব জায়গায়, নাথিং এলস। চল, কি বলছে? ডাউট? আমার
ইনফিনিটিটা কি রিয়েল নাম্বারের মধ্যে পড়ে? মানে রিয়েল ইনফিনিটি বাবু কোনো রকম ওর কোনো বাস্তব আকার নেই। তোদেরকে কি বলেছি একটা জিনিস ভাব, তোরা আমাকে কি বলেছিস, অনেকেই জিজ্ঞেস করেছিস স্যার আপনার বয়স কত। আমি কি বলেছি, আমার বয়স কি গেস করা যাবে? কেউ বলে 2, কেউ বলে 20, কেউ বলে 200, কেউ বলে 2000, কেউ বলে 2 লক্ষ। মানে এক কথায় আমার বয়স ইনফিনিটি, ইটস নট এ রিয়েল নাম্বার, ইটস এন ইমাজিনেশন। নট ইভিন ইমাজিনারি নাম্বার আমি বলবো। ইনফিনিটি ইজ এ নোশন, ইনফিনিটি ইজ অ্যান ইনটুইটিভ ফিলিং। একে কোনোভাবে ডেসক্রাইব করা যাবে না। কে ইনফিনিটির ব্যাপারে জানতো জানিস? এটা নিয়ে একটা বই আছে, অদ্ভুত বই, দ্য ম্যান হু নিউ ইনফিনিটি। কে বলতো? এটা হচ্ছে রামানুজন। আমার দুজন খুব পরিচিত প্রফেসর, একজনের কাছে আমি পড়েছি, আর একজনের কাছে আমি পড়িনি, বাট সামহাউ কানেক্টেড ছিলাম। একজন অ্যাসামিস ল্যাঙ্গুয়েজে লিখেছিল যে দ্য ম্যান হু নিউ ইনফিনিটি, এটা ট্রান্সলেট করেছিল, লেখেননি, ট্রান্সলেট করেছিলেন। আর একজন আমার প্রফেসর, যার লেখা বইটা মানে দ্য ম্যান হু নিউ ইনফিনিটির বইটা বাংলাতে অনুবাদ হয়, সে বইটার নাম হচ্ছে অন্তহীনের অন্তর্যামী। বুঝতে পারলি? কখনো যদি সময় পাস তো পড়িস। হ্যাঁ, দ্য ম্যান হু নিউ ইনফিনিটি এটা ইংরেজি বই, অরিজিনাল বই। আর একটা হচ্ছে অন্তহীনের অন্তর্যামী, এটা আমার প্রফেসরই লিখেছেন, ট্রান্সলেট করেছেন উনি, লিখেছেন বলবো না, ট্রান্সলেট করেছেন। হ্যাঁ, আর সেটা কাকে বলা হতো জানিস? রামানুজনকে। দ্য ম্যান হু নিউ ইনফিনিটি ইজ অল অ্যাবাউট রামানুজন। আমাকে যদি জিজ্ঞেস করিস ইনফিনিটার রিয়েল নাম্বার, আমি কি রামানুজন? কোনো অংশেই নয়, ওনার তো নখের যোগ্যও নয়, বলবো কি করে? তো শুধু বলিস যে ইনফিনিটি হ্যায় এক ফিলিং আর কুছ নেই, সমাজ রায়। ইনফিনিটি হ্যায় এক ফিলিং, সপ্তর্ষি বলেছে, জানি, দেখেছি। সিনেমাই দেখবি তুই, বই আর পড়তে হবে না। এই মোবাইল জমানায় বাচ্চাগুলো পুরো গেল। কি বলছে স্যার, এটা কি ক্রিটিক্যাল পয়েন্ট হবে? বাবু ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল, CRITICAL, ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল নয়, ক্রিটিক্যাল পয়েন্ট নয় বাবা, না ক্রিটিক্যাল পয়েন্ট আমি যাব না, ওটা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে আসে। ক্রিটিক্যাল পয়েন্ট ইজ নাথিং বাট বাবু যেখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা জিরো হয়ে যায়, ঠিক আছে? যেখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা জিরো হয়, অলরাইট, সেটা ক্রিটিক্যাল পয়েন্ট হবে। বাট সেটাতে আমরা যাব না, পরের চ্যাপ্টার আসবে। স্যার বলছি, শ্যাডো প্রকাশনের বইতে 70 থেকে 80% পারছি, ওটা কি জেইর জন্য এনাফ? না, একদমই নয়। বলছি তো, শ্যাডো, সুইমিং এসব বই জেইর জন্য ইকুইপড নয়। হ্যাঁ, এবারে তুই বলবি যে মেন্স লেভেলের 2-1টা কোশ্চেন শ্যাডো থেকে তুলে দিয়েছে, ডেফিনেটলি হয়তো শ্যাডোতে থেকে যাবে, সে বড় বড় কোশ্চেন আছে আজকাল, মেন্সে বড় আসছে। হ্যাঁ, বই তো পড়তে হবে। স্যার মোডটা কেন নেব? মোড কেন নেব বলতে কিসের রে মা? মোড নয়, মড। মড কেন নেব নয় বাবু, আমাকে তো ফাংশনটার নেচার দেখতে হবে, অরিজিনাল ফাংশনটাই তো মড দেওয়া আছে, নিইনি, এটা দেওয়া আছে, কথাটা বুঝতে পেরেছি, এটা দেওয়া আছে। দুটো বই আমার খুব ফেভারিট, 3টে বই, এক হচ্ছে দ্য ম্যান হু নিউ ইনফিনিটি, আর একটা হচ্ছে রামানুজন, যার কাছে অ্যাকচুয়ালি রিসার্চ করতে গিয়েছিলেন হার্ডি, তার একটা লেখা বই আছে, মানে ওই সারা জীবন যে উনি অঙ্কের গবেষণা করে মানুষের জীবনে কোনো হেল্প করতে পারেননি। বেসিক্যালি ম্যাথসের তো অ্যাজ কোনো খুব একটা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন নেই, আজকাল জমানাতে আছে। আগেকার দিনে ম্যাথসের অ্যাজ কোনো মানে ম্যাথস করা মানে লাক্সারি করা, বুঝতে পারলি তো? তো সেই জায়গায় এসে উনি লাস্টের দিকে লিখছেন ম্যাথমেটিশিয়ান স্যাপোলজি, মানে একটা মানে ম্যাথমেটিশিয়ান কি বলবো, গণিতজ্ঞের ক্ষমা প্রার্থনা আর কি সোসাইটির কাছে। 56 পেজের বই, খুব একটা বড় নয়, পড়তে পারিস। আর একটা বই হচ্ছে ইউ মাস্ট বি জোকিং মিস্টার ফাইনম্যান, এটা ফাইনম্যানেরই লেখা। আর তোরা সবাই ফিজিক্স পড়েছিস, অনেকের খুব পরিচিত, ম্যানহাটন প্রজেক্টে হি ওয়াজ এ মেম্বার অন দ্য গ্রুপ, ওপেনহাইমারের আন্ডারেই ছিলেন উনি। তো রিচার্ড ফাইনম্যান খুবই ভালো ফিজিক্সের একজন কি বলবো অধ্যাপক। আইনস্টাইনকে যদি বেস্ট সায়েন্টিস্ট ধরা হয়, ফাইনম্যানকে বেস্ট টিচার ধরা হয়। তো ওর একটা বই আছে ইউ মাস্ট বি জোকিং মিস্টার ফাইনম্যান। তো ওটা ওটা পড়েছি, 3টে জিনিসই খুব ফেভারিট। বই তো পড়তে হবে বাবু, বইয়ের মতো জ্ঞান তোকে কেউ দেবে না। সিনেমা ইজ এ ফর্ম অফ আর্ট হুইচ অ্যাকচুয়ালি তোকে ভাবতে শেখায় না। ফর এক্সাম্পল, আমি একটা সিনেমা কোনোদিনই দেখিনি এবং দেখবো না, সেটা হচ্ছে চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা অসাধারণ ছোট গল্প, যেটা আমি 30 বার থেকে 40 বারেরও বেশি পড়েছি। আর সিনেমাটা আমি যদি একজন বানাতেন অফকোর্স আমি দেখতাম, সেটা হচ্ছে সত্যজিৎ রায়, কেন কি উনার ইমাজিনেশনটা আলাদা। আর চাঁদের পাহাড় উনি কোনোদিনই বানাতে পারেননি, বিকজ বাজেট ওয়াজ কনস্ট্রেন্ট, কোনোদিন অত টাকা বাজেট ছিল না যে উনি চাঁদের পাহাড় বানাবেন। তো সত্যজিৎ রায় যদি বানাতেন হয়তো আমি দেখতাম, তাছাড়া চাঁদের পাহাড় আমি দেখিনি আর দেখবো না।
বিকজ ওখানে একটা একটা সিন আছে দেখবি, মানে বইটাতেই আছে, যে ওর সঙ্গে একজনের দেখা হবে ইন দ্য মিডল অফ দ্য রাস্তা, দিয়াগো আলভারেজ, যে ছিল এক্সপ্লোরার। তো আলভারেজকে বাঁচিয়ে তুলবে শঙ্কর। আর একটা জায়গায় বলবে যে ব্ল্যাক মাম্বা, ওর রুমের মধ্যে আছে একটা ব্ল্যাক মাম্বাকেও দেখবে, টর্চের আলোটা ব্ল্যাক মাম্বার চোখে ফেলে রাখবে, অ্যান্ড দ্যাট সাপটা ও নিজের দৃষ্টি মানে হারিয়ে যাবে, কেন কি তোর চোখে যদি তীব্র আলো ফেলা হয় ইউ কান্ট ডিটেক্ট এনিথিং। তো সেই যে ইমাজিনেশনটা, শঙ্কর ঘরের এক কোণে আছে, ব্ল্যাক মাম্বাটা দূরে আছে, অথবা বুনিফ যেটা লাস্টের দিকে তাড়া করবে পাহাড়ে গিয়ে, ও হারবে, ডেথ সার্কেলে পড়ে যাবে একটা জায়গায়, বুনিপ আসবে। এই যে জিনিসগুলো আছে এইগুলো একটা ইমাজিনেশন। এবং মানে যখনই আমি পড়েছি তখন আমার মনে একটা গায়ে একটা কাঁটা দিয়েছে, বিকজ শঙ্কর ইজ এ অ্যাডভেঞ্চারাস ক্যারেক্টার, তাই না? শঙ্কর রিপ্রেজেন্টস আমাদের মধ্যে কোথাও লুকিয়ে থাকা একটা যৌবন, বা আমাদের মধ্যে লুকিয়ে থাকা একটা উদ্দাপনা, যেটা মানুষ কন্ট্রোল করতে পারে না। শঙ্কর সেই বাঁধা ধরা জিনিসটা মানে ছেড়ে বেরিয়ে গেছে। এবারে সেটা সিনেমা হিসেবে কত ভালো আমি জানি না, খারাপ ভালো বলছি না, বাট আমি দেখবো না, বিকজ আমার ওই বইটা থেকে একটা ইমাজিনেশন আছে, সেটা নষ্ট করতে চাই না। তো বই তোকে ভাবতে শেখায়, বই থেকে ইমাজিন করতে শেখায়। ডেফিনেটলি দেয়ার ইজ নো অল্টারনেটিভ ইভিন ইন দিস ডিজিটাল ওয়ার্ল্ড। আমি কিন্ডেলে বই পড়া পছন্দ করি না, আমি নর্মাল ফিজিক্যাল বই পড়াই পছন্দ করি, ভালোবাসি। আজকাল অত সময় হয় না, বাট আমি যখন পাই, সুযোগ পাই, পড়ি। কিনিও। বোঝা গেল ব্যাপারটা? না বোঝা যায়নি? কাঁথার তল। ধ্যাৎ, সব কি মানে মাথাটা আমার খারাপ করিয়ে দেবে। টিকটিকি কোথাকার। চল। ওই ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বোঝানোর চেষ্টা করেছি। এবারে দেখ কোথায় শার্প টার্নের ব্যাপারটা। বলে স্যার আপনার ওয়াচটা নাই। স্যার ভীষণ না, ভালো ভালো কিনে দিয়েছিল একজন, ভালো বলতেই হবে, খারাপ বলে পিটিয়ে চলার ছাতু বানাবে, বাড়ি যেতে দেবে না। না, ঘড়িটা ভালো। আমার এমনি একটু, আমারও ডিজিটাল ঘড়ি পছন্দ নয় বাবু, আমি অ্যানালগ ঘড়ি পছন্দ করি। এটা কিসের যেন আ দেখ, এফ এক্স ইকুয়ালস টু, ধর মডিউলাস অফ সাইন এক্স আছে, এই ফাংশনটার ডিফারেন্সিবিলিটি চেক করতে হবে। আসুক, যে যা পারে করুক গে। যে ভালো সার্ভিস দেবে আমি তাকে নেব, ইলন মাস্ক আসুক কি হনুমান মাসুক। এই ফাংশনটার ডিফারেন্সিবিলিটি চেক করতে হবে। তোরা যেহেতু গাধার দল, যেহেতু মোস্ট অফ দা কথা আমি যে বলি, এই মোস্ট অফ দা কথাকে তোরা হেলা ফেলা করে ফেলে দিস, কোনো কথা মনে রাখিস না, তাই জন্য তোদেরকে আবার রিপিট করতে হচ্ছে। কেন? বিকজ ইউ পিপুল আর পিওর গাধাস। শোন বাবুরে, সাইন এক্স গ্রাফটা এরকম যায়, ইয়েস অর নো? সাইন এক্স গ্রাফটা এরকম যায়, ইয়েস অর নো বল। পাই। মড সাইন এক্স মানে কি? নিচেরটা উপরে চলে যায়। যখন এফ এক্স থেকে মড এফ এক্স লেখা হয়, এফ এক্স থেকে মড এফ এক্স লেখা হয়, তখন ট্রান্সফরমেশনে কি হয়? এক্স অ্যাক্সিসের নিচে যে গ্রাফটা আছে সেটা ওপরে চলে যায়। তার মানে আমি এইটাকে ওপরে তুলে দেব, ওপরে তুলে দেব, ওপরে তুলে দেব, নিচে আর কিন্তু কোনো গ্রাফ থাকিবে না, থাকিবে না, থাকিবে না, থাকিবে না, থাকিবে না, এরকম যাবে। ইয়েস অর নো? তাহলে এখানটায় ক্লিয়ারলি দেখছিস, ক্লিয়ারলি দেখছিস, কি দেখছিস? শার্প টার্ন আছে না নাই? এ শার্প টার্ন আছে না নাই? এখানেই শার্প টার্ন, দুখানা ট্যানজেন্ট দু সাইডে চলে গেছে, মানে নট ডিফারেন্সিয়েবল, নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু এন পাই, এন বিলংস টু জেড। প্রথম গ্রাফের অ্যাপ্লিকেশন বোঝা গেল না যায়নি অনুমান? মূল বলছে সামারি অফ এ ম্যান হু নিউ ইনফিনিটি। সামারি অফ এ ম্যান, ইরোডে জন্ম ছিল তামিলনাড়ুর, হ্যাঁ ইরোড। ইরোড হচ্ছে একটা সাইলাম থেকেও 40 কিলোমিটার ভেতরে,
ব্যাঙ্গালোর থেকে 220 কিলোমিটার ভেতরে একটা ছোট্ট গ্রাম, এখন হয়তো ছোট্ট টাউন হয়েছে, যেখানে রামানুজনের জন্ম হয়, বুঝতে পারলে? আর উনি ছোটবেলা থেকেই অঙ্কে খুব ক্যালকুলেটিভ, এবং এমন সমস্ত ফর্মুলা টর্মুলা দিয়েছেন যেগুলোর মানে কোনো প্রুফ ট্রুফ ওরা জানে না, নিজেই জানতো না, বলে আমি স্বপ্নে পেয়েছি, ঘুমিয়ে ঘুমিয়ে পেয়েছি। এই ধরনেরই এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড ছিলেন। আর রামানুজন যে সমস্ত ফর্মুলা দিয়েছিল তার মধ্যে গোটা চারেকেই রিসেন্টলি প্রুফ হয়েছে, যেটা কোয়ান্টাম মেকানিক্সে খুব কাজে লাগে। এটা হচ্ছে সামারি, ঠিক আছে? হয়তো লোকজন বলবে যে আমি বাঙালি হয়ে কেন রামানুজনের মতো অবাঙালির কথা বলছি, বাট কি করব বলতো, উনি তো ম্যাথসের ভগবান, উনি আর বাঙালি অবাঙালি বিচার করে খুব একটা অঙ্ক করেননি, বুঝতে পারলি তো? হি হি লাভড ম্যাথ অ্যান্ড ইনভেন্টেড এ নিউ অরা অফ ম্যাথস, বুঝতে পারলি? ইনভেন্টেড এ নিউ অরা অফ ম্যাথস। তো সুতরাং উনি বাঙালি হোক কি না হোক, গুরুদেব মানুষকে গুরুদেব হিসেবেই বলা উচিত। বুঝতে পারলি? কেউ আবার বলবে হয়তো স্যার বাঙালি নয়, আপনি বাঙালির কথা কেন? এই বাংলাতে রামানুজন আজকে যদি না লিখতো, কয়েকটা বাঙালি এসে নিশ্চয়ই একদম দুর্ধর্ষ রামানুজনের তো 3 গুণ ভালো অঙ্ক লিখে দিত, বাট হয়নি তো, সেটা কি করবো বল? ইউক্লিড এসে যদি এখন কেউ বলে পাইথাগোরাস আগে চলে এসেছিল বলে বাঙালিদের মান ইজ্জত কেড়ে পালিয়ে গেছে, কেন কেউ থিওরেম আগে লিখে দিয়েছে, তাহলে বাঙালিরাই সব লিখতো, বলতেই পারে কেউ, বলা মুশকিল, খুব সাবধান বাবা, এইসব নিয়ে আবার ভিডিও ভিডিও বানাস না, লোকের বাঙালি সেন্টিমেন্ট আলাদাই লেভেলের। আচ্ছা, তাহলে শোনা, আমার একটা কথা বলতো, ওয়াই ইকুয়ালস টু মড অফ এল এন মড অফ এক্স, এটা ডিফারেন্সিয়েবল হবে কি হবে না? বুঝতে পারলি? হাসবি না কেউ, আমি বলে দিলাম, আমি বাঙালি, কথায় কথায় হাসবি না। বাঙালি মানেই হচ্ছে গুরুগম্ভীর, বিপ্লবী, চেতনাবোধ, বুঝতে পেরেছিস? বিপ্লবী হবে নাকি? এত বড় বিপ্লবী যে একটা প্রাইভেট কোচিং এর মতো লোকের এগেনস্টে লেগে পড়েছে, এত হিম্মত থাকে, বিপ্লব কি? এখন যদি নেতাজি বলতো দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হচ্ছে, কাউকে একটা আমি গিয়ে সাপোর্ট করব, তাহলে কি নেতাজি হতে পারতেন? উনি লার্জার ইন্টারেস্ট দেখেছেন, देशेर इंटरेस्ट দেখেছেন। এখন যদি নেতাজি ভাবতো नहीं भाई मेरे को प्रोटेस्ट करना है, मैं बंगाली हूँ, मेरा राजपुर से सोनारपुर जाने में क्यों गाड़ी नहीं रहेगा, इसी बात पे वो प्रोटेस्ट में बैठ जाता, वो कभी इंडिया के लिए कुछ नहीं कर पाता। তো গড়বড়, বুঝতে পারলেন? হবে না, কোথায় হবে না সেটা তো বলতে হবে। কৌশিক সরকারের প্রশ্ন দেখো, বলছে আপনার বিয়ের কতদিন হলো? বাবু কি বলেছি, আমার বয়সের কোনো ঠিক ঠিকানা নেই, বিয়েরও কোনো ঠিক ঠিকানা নেই, বিয়ে করেছি। তখন সালটা, বাবু আমার বিয়েটা হয়েছিল আদর্শ হিন্দু হোটেলে, বুঝতে পারলে, ওখানেই সবাইকে খাইয়েছিলাম। কে আসেনি আমার বিয়েতে? জগদীশচন্দ্র বোস, সত্যেন্দ্রনাথ বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, সবাইকে ডেকেছিলুম। কেউ আসেনি আলাদা ব্যাপার, কিন্তু সবাইকে ডেকেছিলুম আমি, বুঝতে পেরেছিস? ওই সময়টা খুব ব্যস্ত চলছিল, তো চারিদিকে বিপ্লব চলছিল, কেউ আসতে পারেনি, বাট সবাইকে ডেকেছিলুম আমি। কার্ড তো ছিল না, মুখে মুখে ডেকে পাঠিয়েছিলুম। ঠিক আছে? আরে না স্যার, হবে না, কোথায় হবে না? ঠিক আছে, হ্যাঁ, অংশু ঠিক আছে, বাহ বাহ। আচ্ছা, প্রথমে আমি গ্রাফটা কি নেব, ওয়াই ইকুয়ালস টু এল এন এক্স, এর গ্রাফটা কিরকম যায়? এখান থেকে এক্স এর জায়গায় মড এক্স বসাও, তাহলে গ্রাফটা কেমন যাবে? ও হো হো হো, সরি, এক্স এর জায়গায় মড এক্স বসাও, তাহলে গ্রাফটা কিরকম যাবে? এই যাবে আর এই যাবে, যেরকম ডান দিকে আছে সেরকম বাঁ দিকে, তাহলে এটা কার গ্রাফ হয়ে গেল? ওয়াই ইকুয়ালস টু মড, ওয়াই ইকুয়ালস টু এল এন মড এক্স। এরপরে গ্রাফটা কি করব? এফ এক্স এর জায়গায় মড এফ এক্স বসাবো, মানে গ্রাফটা কিরকম দেখতে হবে? আরে ভাই, যেটা নিচে আছে সেটাকে ওপরে তুলে দেব, টুই টুই, এটা -1, এটা 1,
এটা কার গ্রাফ? y ইকুয়ালস টু মড অফ ln মড x। তাহলে -1 আর 1 এ গ্রাফটা ডিফারেন্সিয়েবল নয়, শার্প টার্ন আছে। বোঝা গেল না বোঝা যায়নি? না, উনি সেই সময় ইংল্যান্ডে ছিলেন। হ্যাঁ, ফোন করেছিলাম, কিন্তু কি হয়েছে, আটলান্টিকের পাশে গিয়ে মানে ইন্ডিয়ান ওশান ক্রস করে আটলান্টিকের পাশে গিয়ে ফোনটা কেটে গেছিল, আর যায়নি আগে। একদম গ্রাফ করিয়েছিলাম, মজা হচ্ছে নাকি? এমনি এমনি রিলেশন ফাংশনে 14খানা ক্লাস দিনি, মজা করতে দিইনি আমি। প্রথম দিকে অনেকে বলেছিল, স্যার গো রিলেশন ফাংশন কি পড়াচ্ছেন, এগুলো কেন লাগবে? ইসিলিয়ে लगेगा बेटा, मैं मुफ्त में कुछ नहीं पढ़ाता हूँ, समझ रहे हो? आई एम ए प्राउड बंगाली, आई डोंट गिव एनीथिंग जस्ट ऐसे ही, काम में आएगा इसीलिए देता हूँ, काम में नहीं आएगा तो नहीं देंगे। ठीक हो? ঠিক আছে, চলো, বোঝা গেল? আর একটা গ্রাফ দেখ, মজাদার গ্রাফ, টিকটিকির দল দেখ। fx ইকুয়ালস টু দেওয়া আছে ম্যাক্সিমাম অফ x অ্যান্ড x কিউব, ম্যাক্সিমাম অফ x অ্যান্ড x কিউব। দেখতে কেমন হবে? এ দেখতে কেমন হবে? ম্যাক্সিমাম অফ x অ্যান্ড x কিউব। ও ওই দেখ, মুরগির দল। উফ, ঠান্ডা লেগে গেল চোখে নাকি রে? আরে এক্স কিউবের গ্রাফটা কেমন? এই, এই। আর এর গ্রাফটা কেমন? এই, এই। যেটা ম্যাক্সিমাম সেটা রাখতে হবে তো, যেটা ম্যাক্সিমাম সেটাই রাখতে হবে তো। তাহলে কোনটা রাখবো আমি? ম্যাক্সিমাম মানে সবসময় উপরের পার্ট রাখবো, তাহলে নিচের পার্টটা আমি বাদ দেবো। টিং। তার মানে গ্রাফটা আমার কাছে এই যাবে, এখান থেকে একটা শার্প টার্ন নিয়ে এরকম উঠে যাবে, আর এখানে যেটা উপরে আছে সেটাই রাখবো। মানে গ্রাফটা আমার কাছে এই আসবে, এই যাবে, এখানে একটা শার্প টার্ন, এখানে একটা শার্প টার্ন, মানে ডিফারেন্সিয়েবল নয় এই পয়েন্টে। বোঝা গেল? মানে যদি কেউ নাও বুঝতে পারি যে মুছে দিয়েছি কেন, y ইকুয়ালস টু এফ এক্স এর গ্রাফটা এই যায়, এই যায়। আমি পিঙ্ক করে দেবো কালারটাকে, কি করে দেবো? পিঙ্ক করে দেবো। y ইকুয়ালস টু এক্স লাইনটা এরকম যাবে। তাহলে ম্যাক্সিমাম যেটা, মানে আমার কাছে ভ্যালিড গ্রাফ কিরকম হবে? এই জায়গা, এই উঠ জায়গা, এই আয়েগা, এই উতার জায়গা, এটাই তো ম্যাক্সিমাম। তাহলে এখানটায় শার্প টার্ন, এখানে শার্প টার্ন, নট ডিফারেন্সিয়েবল। বোঝা গেল কি যায়নি? ম্যাক্সিমাম মানে যেটা বেশি হবে। ওই কিচ্ছু পড়ে না ছেলে মেয়েগুলো। আর একটা এক্সাম্পল দেখাই। ধর এরকম দেওয়া আছে এফ এক্স ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ সাইন এক্স অ্যান্ড কস এক্স, ম্যাক্সিমাম অফ সাইন এক্স অ্যান্ড কস এক্স, যেখানে এক্স বিলংস টু 0 থেকে পাই, এক্স বিলংস টু 0 থেকে পাই। তো কি করব বাবু? সাইন এক্স এর গ্রাফটা লেখো। কস এক্স এর গ্রাফ কিরকম যায়? ওই হনুমান, কস এক্স এর গ্রাফ কেমন যায়? তাহলে ম্যাক্সিমাম মানে কি? আমার কাছে এই পার্টটাকে উড়িয়ে দিতে হবে। ম্যাক্সিমাম মানে যেটা বড় সেটা, তারপরে এটা থাকবে, আর এই পার্টটাকে উড়িয়ে দেবো। যেটা বড় সেটা তো নিতে হবে, যেটা বড় সেটাই তো নিতে হবে, নাকি উল্টো পাল্টা নিয়ে নিলে হয়ে যাবে? ব্যাস। তাহলে আমার কাছে শার্প টার্নটা কোথায়? শার্প টার্নটা আমার এখানে। এটা কোন পয়েন্ট? π/4 পয়েন্ট। তাহলে এখানে কি হবে? নট ডিফারেন্সিয়েবল হবে। বুঝতে পেরেছিস না পারিসনি? না, জিরোতে কোনো সমস্যা নেই, জিরোতে ওটা ডিফারেন্সিয়েবল হয়ে যাবে। অনুমন সরসিতে ওঠা কমা, π/4 নট ডিফারেন্সিয়েবল। বোঝা গেল কি যায়নি? তাহলে গ্রাফ থেকেও আমরা দেখতে পারি যেখানে শার্প টার্ন ডিফারেন্সিয়েবল নয়। কনসেপ্ট অফ ডিফারেন্সিয়েবিলিটি বোঝা গেছে। নেক্সট দিন থিওরেম করাবো, ফাংশনাল রুল করাবো, দু একটা ভালো কোশ্চেন করাবো।
থিওরেম, ফাংশনাল রুল আর ভালো কোয়েশ্চেন। ভালো কোয়েশ্চেন মানে এমকেডি জেএল করাবো, এমকেডি জেএল করাবো। ঠিক আছে, মন দিয়ে ভালো করে পড়তে থাকো, সুস্থ থাকো আর দুরন্ত করে পড়তে থাকো, আর साथ में बना रहे ना बेटा, अच्छा लगेगा हमें, है ना। एंड तक ये कोशिश जारी रहना चाहिए। তাহলে আজকে হয়ে গেল ডিফারেন্সিয়েবিলিটি। এই শনিবার এই বৃহস্পতিবার আবারও এক্সট্রা ক্লাস নেব, কেন কি আমাকে সিলেবাস খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। অল রাইট গাইস, ভালো থাকো, সুস্থ থাকো। বৃষ্টির দিনে আবার কালকে একই দিনে একই সময়ে দেখা হবে। প্লিজ ভোট কিন্তু আমাকেই দিও। ততক্ষণ অবধি শুভেচ্ছা থাকলো, ভালোবাসা থাকলো।